আসসালামু আলাইকুম। আজকে আমি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমি এই চ্যাপ্টারটিকে তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এটাকে জাস্ট তিনটে টাইপে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে কাজ, তারপর হচ্ছে ক্ষমতা, দেন হচ্ছে শক্তি। সো আমি প্রথম টাইপে আলোচনা করব যে কাজ নির্ণয়, অর্থাৎ কতভাবে কাজ নির্ণয় করা যায় সেটাই মূলত আমি দেখাবো। তারপরের টাইপে শেখাবো হচ্ছে ক্ষমতা। সো ক্ষমতা নির্ণয় করার জন্য আলাদাভাবে তেমন কিছু জানার প্রয়োজন হয় না, কেননা আমরা যদি কাজকে টি দিয়ে ভাগ করে দিই তাহলে আসলে ক্ষমতা পেয়ে যাই। আর নেক্সট হচ্ছে শক্তি নির্ণয়। সো শক্তি নির্ণয়টাকে আমরা মোটামুটি কয়েকটা কেসে ভাগ করেছি। সো আমরা আলাদা আলাদাভাবে যদি দেখি তাহলে মোটামুটি হয়ে যায়। আমরা যখন একাডেমিকে কাজ নির্ণয় শিখেছি তখন আমরা প্রায় 10টা থেকে 11টা ভাবে কাজ নির্ণয় শিখেছি। যেমন তোমাকে যদি আমি বলি, প্রথম হচ্ছে স্কেলার গুণন সম্পর্কিত কাজ, দেন হচ্ছে তোমার মহাকর্ষ বল সম্পর্কিত কাজ, স্প্রিং সম্পর্কিত কাজ, অর্থাৎ স্থিতিস্থাপক বলের বিপরীতে আমাদের কাজ করা লাগে। দেন হচ্ছে তোমার হচ্ছে যে এই যে সরল দোলক যেটা আছে, সরল দোলক সম্পর্কিত কাজ নির্ণয় শিখেছি। এরকমভাবে আমরা অনেক টাইপের শিখেছি। যেমন ভারকেন্দ্র রিলেটেড শিখেছি। ভারকেন্দ্র রিলেটেডের ভিতরে কোয়া পানিপূর্ণ থাকলে, কোয়া অর্ধপূর্ণ থাকলে, তারপরে একটা ইটের ক্ষেত্রে একটা ইট খাড়া করতে কাজ, অনেকগুলো ইট একটার উপর একটা রাখতে কাজ। সো আমরা অনেকভাবে কাজ না শিখেছি। বাট মজার ব্যাপার হলো আমাদের অ্যাডমিশনে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আমাদের জাস্ট 2টা থেকে 3টা টাইপের কাজ নির্ণয় শিখতে পারলে কিন্তু আসলে হয়ে যায়। 10টা 11টা ছিল, মাত্র 2টা 3টা শিখতে হবে। আর রুটিনের জন্য আরেকটু হয়তো বা কিছু জানা লাগতে পারে, দ্যাটস ইট। সো আমরা প্রথমেই দেখো এখানে লিখেছি KG1, সেটা হচ্ছে স্কেলার গুণন সম্পর্কিত কাজ। সো এখান থেকে একটা কোশ্চেন আসছে অ্যান্ড দেন হচ্ছে বিশেষ ক্ষেত্র থেকে আসছে। সো আমি তোমাদের আগে পুরো জিনিসটাকে একটু ক্লিয়ার করে দেন আমি ম্যাথটা করাই দেবো, ওকে? সো দেখো স্কেলার গুণন সম্পর্কিত কাজের আসলে কনসেপ্টটা কই থেকে আসে আমি হালকা একটু আলোচনা করি। দেখো আমরা 9-10-এ পড়েছিলাম যে আমরা যখন বল প্রয়োগ করি আর বলের ফলে যে স্মরণ হয় বল প্রয়োগের ফলে, সেটাকে বলে থাকি আমরা কাজ বলে থাকি। সেখানে আমাদের এই যে ডট গুণন কিংবা ক্রস গুণন এসবের কনসেপ্ট আমাদের ছিল না ওখানে, রাইট? অর্থাৎ স্কেলার গুণন কিংবা ভেক্টর গুণন এই সম্পর্কে কোনো আমাদের কনসেপ্ট আসলে 9-10-এ ছিল না। বাট আমাদের এই জায়গাটাতে আলোচনা আছে এরকম, আমাদের ডেফিনেশনটা বলা হচ্ছে এমন যে আমি যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে যদি স্মরণের উপাংশ পাই অথবা স্মরণের দিকে বলের উপাংশ পাই, তাহলে আমরা এই জিনিসটাকে বলে থাকছি হচ্ছে কাজ। আমি যদি আরেকটু ক্লিয়ার করি আসলে এটা কিভাবে আসে, খেয়াল করো। ধরলাম যে এইটা হচ্ছে আমাদের এম ভরের একটা বস্তু। এই বস্তুটাকে তুমি যদি এই দিকে টান দাও, ধরো বস্তুটা এই দিকে গেল, তো এই দিকে গেলে আসলে কি হয় খেয়াল করো। আমরা একটা জিনিস পড়েছি যে কোনো একটা জিনিস যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করো তখন তার দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তো আমি এই এম ভরের বস্তুটাকে যদি আমি চিন্তা করি একটা ট্রলি ব্যাগের সাথে, ট্রলি ব্যাগটা আসলে কেমন হয় জানো? ট্রলি ব্যাগটা যেমন হয় যে আমি অ্যাঙ্গেল করে টান দিতেছি আর ট্রলি ব্যাগটা কিন্তু এইদিকে সরে। দেখো আমি হ্যান্ডেলটা আছে, আমি যদি টান দিই এই বরাবর, ট্রলি ব্যাগ কিন্তু এই দিক বরাবর আসে না, সে কিন্তু এই দিক বরাবরই যাচ্ছে, রাইট? সো দেখো আমি টানছি এই দিক বরাবর, সে যাচ্ছে এই দিক বরাবর। তার মানে কি আসলে? এর মানে বোঝায় আমি এই দিকে বল প্রয়োগ করলেও জিনিসটা কিন্তু সরতেছে এই দিক বরাবর। তাহলে দেখো বস্তুটা আসলে সরতেছে কিসের জন্য? বস্তুটা কি বলের জন্য সরতেছে? ডেফিনেটলি না। বস্তুটা সরতেছে মূলত এই দিকে আমাদের একটা উপাংশ আছে, বলের একটা উপাংশ আছে, সেই জন্য আসলে সরতেছে। তো খেয়াল করো আমাদের যখন এই দিকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন আসলে কি ঘটনা ঘটে? দেখো যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন এই বরাবর যে উপাংশটা আছে সেটা হবে এফ কস থিটা, আর এই অংশ যেটা আছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এই যেটা আমরা সবাই বুঝি বা জানি। এবং এই বস্তুটার নিচের দিকে একটা বল আছে যেটা বলে থাকি হচ্ছে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। সো এই যে এমজি বলটা এই এফ সাইন থিটাকে ব্যালেন্স করে রাখে, অর্থাৎ এই বস্তুটা পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ার কারণে বস্তুটা ব্যালেন্স থাকে। তাহলে বস্তুটা কিসের জন্য সামনের দিকে যায়? বস্তুটা এই এফ কস থিটার জন্য আসলে মূলত সামনের দিকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা বস্তুর স্মরণ এই দিকে এবং স্মরণের দিকে বলের উপাংশ হচ্ছে এই দিকে। সো আমরা দেখতে পাচ্ছি স্মরণ ইনটু বলের উপাংশ এই দিকে।
রাইট। সো এরকম সিমিলারলি আমরা দেখো যেটা বলতে পারি যে বলের ইনটু স্বর্ণের উপাংশ, সেই ক্ষেত্রে কি হয়, আমরা যদি এই দিকে স্বর্ণ প্রয়োগ করি এইদিকে আমাদের বলের উপাংশ পাই। সো এই ক্ষেত্রে আমাদের প্রাসের একটা উদাহরণ আছে, প্রাসের যে ব্যাপারটা আছে ওইটাতে বোঝানো যায়, বাট অ্যাডমিশনে আসলে এতটুকু দরকার নাই। জাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস বোঝালাম, তোমরা সেটা মনে রেখো যে স্বর্ণের দিকে বলের উপাংশ অথবা বলের দিকে স্বর্ণের উপাংশ, এইটাকে বলে থাকি আমরা মূলত কাজ। দেখো আমরা কিন্তু এই অংশটা দেখেছি যে স্মরণ ইন্টু স্মরণের দিকে বলের উপাংশ, আর এখানে হচ্ছে বলের দিকে স্বর্ণের উপাংশ, এইটাকে বলে থাকছি আমরা ফিজিক্সে কাজ ইন্টারমিডিয়েট লেভেলে। এখন দেখো এই জিনিসটাকে আসলে কি লেখা যায়, এই জিনিসটাকে আসলে লেখা যায় এভাবে লেখা যায় না। দেখো তো ভাই, আমরা এই জিনিসটাকে অনায়াসে লিখতে পারি যে এফ ডট এস, রাইট। আমরা এটাকে ভেক্টর আকারে লিখতে পারি, কারণ না তোমরা জানো যে কোনো কিছুর ভেক্টর গুণন মানে এইটা মানে আবার কি লেখা যায়, এইটা মানে লেখা যায় হচ্ছে এফ এস কস থিটা, সরি স্কেলার গুণন। আর এই জিনিসটাকে কি আমি এরকম লিখতে পারি না যে এস ডট হচ্ছে এফ। এখন কোনো জায়গায় এই এসটাকে আমাদের আর দ্বারা রিপ্লেস করা আছে, কোনো জায়গায় এই স্মরণটাকে আমাদের আসলে আর দ্বারা রিপ্লেস করা আছে, অর্থাৎ এফ ডট আর। সো এটা হচ্ছে আমাদের মেইনলি কাজের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এখানে, বুঝতে পারছো। সো স্কেলার গুণনের কাজের ব্যাপারটা কই থেকে আসে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবা এটা ডেফিনেটলি ডেফিনেশন থেকে আসে। স্কেলার গুণন এই যে আমি প্রথমে এফ এস কস থিটা পেয়েছি, আমি এখানে সাইন থিটা লিখিনি, সাইন থিটা লিখলে এখানে ক্রস লিখতাম, সো এই জন্য আমি লিখেছি স্কেলার গুণফল বা ক্রস গুণফল। সো স্কেলার গুণফলের ব্যাপারটা তোমরা হয়তো বুঝতে পারছো, মূলত এটা আসে ডেফিনেশন থেকে। সো আমরা এখন ম্যাথটা করে ফেলি। দেখো আমাদের বলা হচ্ছে একটি কণার উপরে যদি এফ বল প্রয়োগ করি তাহলে যদি স্মরণ যদি আর হয়, মানে এফ বল প্রয়োগ করেছি সেটা একটা ভেক্টর, এবং যখন স্মরণ হচ্ছে সেটাও একটা ভেক্টর। বলা হচ্ছে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত। সো তাহলে দেখো আমাদের বলের একটা ভেক্টর দেওয়া রয়েছে এবং আর একটা ভেক্টর দেওয়া রয়েছে। সো ভেক্টর দেখো দুইটা ভেক্টর থাকলে তাদের মধ্যে স্কেলার গুণফল সম্ভব। সো স্কেলার গুণফল করার ফলে আমরা একটা পাবো, সেটা হচ্ছে কাজ। সো আমাদের এই জায়গাটা দেওয়া রয়েছে কি দেখো 10i প্লাস হচ্ছে 10j, তারপরে দেওয়া রয়েছে প্লাস 10k, অ্যান্ড দেন হচ্ছে আর এর যে ভ্যালুটা দেওয়া রয়েছে 2i প্লাস হচ্ছে 2j, অ্যান্ড দেন হচ্ছে মাইনাস 2k, ঠিক আছে। সো খেয়াল করো আমরা এখানে আসলে কি পাচ্ছি, আমরা যদি গুণ করি, আমরা স্কেলার গুণফল সবাই পারি হয়তো বা, তাহলে এই 10-এর সাথে তোমাকে কি গুণ করতে হবে 2, অর্থাৎ এখানে 20 হবে, এখানেও 20 হবে, মাইনাস 20। সো 20 কাটা দেয়, এখানে থাকবে হচ্ছে 20, এই যে জুল 20 জুল, এটা হবে আমাদের আলটিমেট উত্তর। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নম্বর। দেখো এ নম্বরটা উত্তর। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা ছিল 17-18 সালে। অ্যান্ড দেন আমি লিখেছি পরে বিশেষ ক্ষেত্র। আচ্ছা, সো এই বিশেষ ক্ষেত্র দ্বারা আমি আসলে কি বোঝাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের এই কাজের থেকে কিন্তু শুধুমাত্র এই ফর্মুলাতে ম্যাথ আসছে বিষয়টা এমন না, এই কাজের আসলে প্রকারভেদ থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ এসে থাকে। সো কাজের যে ব্যাপারটা এখান থেকে আমাদের কোশ্চেন আসছে মোটামুটি 2টা। সো আমি কাজের যে কনসেপ্টটা, অর্থাৎ কাজের যে প্রকারভেদের যে কনসেপ্টটা আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করবো, দেন হচ্ছে আমি কোশ্চেনটা সলভ করে দিব, যাতে করে অনুরূপ আরও যদি কোনো কোশ্চেন আসে তুমি অ্যান্সার করে আসতে পারো। সো আমরা তাহলে শুরু করি। দেখো যে আমরা আসলে কাজের প্রকারভেদ সম্পর্কে কি জানি। দেখো আমরা এখানে কাজটাকে পড়বো হচ্ছে 3টা ভাগে ভাগ করে। সো প্রথম যেটা সেটাকে বলবো হচ্ছে আমরা ধনাত্মক কাজ। আমরা প্রথম যেটাকে পড়বো সেটা হচ্ছে ধনাত্মক কাজ। দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শূন্য কাজ, ঠিক আছে, শূন্য কাজ। এখন এই 3টা জিনিসের ভিতরে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই শূন্য কাজ। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন এসে থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখা যায় একটা কোশ্চেন থাকেই এই টাইপ দিয়ে, ম্যাক্সিমাম বছরগুলোতে দেখা যায় যে শূন্য কাজ দিয়ে মোটামুটি একটা কোশ্চেন আসে। সো আমরা এই 3টা টাইপের কাজ আসলে শিখবো। সো প্রথমে আমাকে জানতে হবে কোন ক্ষেত্রে আসলে ধনাত্মক কাজ হয়, কোন ক্ষেত্রে ঋণাত্মক কাজ হয়, কোন ক্ষেত্রে শূন্য কাজ হয়, অর্থাৎ আমরা শর্তটা জেনে নিই। প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে শর্ত। তো শর্তটা কি, ধনাত্মক কাজের শর্তটা কি, ঋণাত্মক কাজের শর্তটা কি এবং শূন্য কাজের শর্তটা কি। একটু আগে আমরা দেখলাম যে এফ এস কস থিটা অথবা এস এফ কস থিটা আমরা লিখতে পারি, রাইট। সো এস এফ কস থিটা মানে কিন্তু এফ এস কস থিটা, কেননা স্কেলার গুণফল আমাদের কি মানে, স্কেলার গুণফল আমাদের বিনিময় সূত্র মানে। সো আমরা মোটামুটি এটা দিয়ে শিখতেছি, ঠিক আছে, একটা করলে হলো, তুমি এস এফ কস থিটা করতে পারো, ফাইন। এই থিটাটা কি,
এই থিটাটা হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। তোমাদের যখন আমি বুঝেছিলাম এটা এম ভরের কোনো একটা বস্তু এইদিকে টানতেছে বল, এইদিকে সরতেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থিটাটা ক্রিয়েট করেছিল, এই থিটাটা কিন্তু মূলত আমাদের এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। ফাইন, এখন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো যে আমি এফ এবং এস এর পরিমাণ যদি একবার দিয়ে দিই সেটা চেঞ্জ করা সম্ভব না। তাহলে কাদের পরিমাণ টোটালি ডিপেন্ড করে আমাদের এই থিটার উপরে, অর্থাৎ এই বস্তুটাকে কত অ্যাঙ্গেল করে আমি টানতেছি সেটার উপরে মূলত ডিপেন্ড করে আমাদের কাজটা ধনাত্মক নাকি ঋণাত্মক। আই গেস তোমরা সবাই এটা জানো যে cos 0 ডিগ্রি, আমি যখন এই cos থিটা যখন 0 ডিগ্রি নিব, যখন এই থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি তখন আসলে ভ্যালু হয় কত 1। তারপরে যখন cos আমি 30 ডিগ্রি করি তখন √3/2, যখন আমি cos 60 ডিগ্রি করি তখন হয় হাফ, যখন আমি cos 90 ডিগ্রি করি তখন উত্তর হয় হচ্ছে তোমার 0। অ্যান্ড দেন আরেকটা মিসিং গেছে, আমি যদি মাঝখানে লিখে দিই সেটা cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আর cos হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সো একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন cos এর ভ্যালুটা কি করতেছি, cos এর ভ্যালুটা বাড়াচ্ছি 0 থেকে 30, 30 থেকে 45, তারপরে 60, তারপরে 90। মজার ব্যাপার হলো দেখো আমাদের এখানে ভ্যালুগুলো কমতেছে, এখানে ছিল 1 অ্যান্ড ফাইনালি পাচ্ছে হচ্ছে 0, অর্থাৎ এটা যদি 0 হয় এটা যদি 1 হয়, আমাদের ভ্যালুটা আমি থিটা বাড়াচ্ছি কিন্তু আমাদের ভ্যালুটা আস্তে আস্তে 0-র দিকে আসছে। সো দেখো এখানে 1, এখানে √3/2, এখানে আবার হাফ, 60 ডিগ্রিতে যে অর্ধেক হয়ে গেছে, আর 90 ডিগ্রিতে যে সে কিন্তু আসলে 0 হয়ে গেছে। তার মানে বুঝতে পারছি, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন cos 90 ডিগ্রি নিব তখন কাজের পরিমাণ কিন্তু শূন্য হয়ে যায়। দেখো যখন 90 ডিগ্রি নিব তখন কাজের পরিমাণ, অর্থাৎ এই থিটা নিলে এখানে কিন্তু আমাদের পুরোটা 0 হয়ে যাচ্ছে। এখন এই জায়গাটা ধনাত্মক কাজের শর্তটা কি? ধনাত্মক কাজের শর্তটা হচ্ছে যে আমি থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির আগ পর্যন্ত নিব। তুমি যদি এরকম লেখো যে cos এই জায়গাটা যদি 89.98% নাও, অর্থাৎ 89 মানে 90 হবে না, 90 এর আগে কি আছে 89, তো যদি 89 ডিগ্রি নাও দেখবে পজিটিভ কোনো ভ্যালু আসবে, অথবা 89.98 নাও তাও দেখবে পজিটিভ কোনো ভ্যালু আসবে। যখনই তুমি 90 নিয়ে নেবা তখন কিন্তু শূন্য চলে আসছে। কাজেই এই যে থিটার ভ্যালুটা, এই ভ্যালুটা তোমাকে এতটুকু বাড়ানো যেতে পারে, এতটুকু বাড়ানো যেতে পারে, এতটুকু বাড়ানো যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে লম্ব হচ্ছে। যদি এই এস এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি চলে আসে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে ধরো এফ, এবং এই এফ এবং এস এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কাজের পরিমাণ শূন্য। সো এই লাল দাগ পর্যন্ত আসার আগ পর্যন্ত যদি এফটা আমি এরকম করে আস্তে আস্তে বাড়াতে থাকি কিংবা কমাতে থাকি, যাই করি না কেন আমাদের কাজের পরিমাণ আসলে ধনাত্মক। সো আমাদের থিটার পরিমাণটা হবে কেমন দেখো, 0 থেকে বড় অথবা 0 সমান হলেও অসুবিধা নাই। থিটার ভ্যালুটা হবে সর্বোচ্চ 90 ডিগ্রি মানে পর্যন্ত, 90 ডিগ্রি বেশি হতে পারবে না, 90 ডিগ্রি থেকে কম, কিন্তু 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রি থেকে বেশি। যদি এই কন্ডিশন হোল্ড করে তাহলে বলবো যেটা আসলে ধনাত্মক কাজ, থিটার ভ্যালুটা যদি এর ভিতরে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যদি শূন্য কাজের কথা বলি, একটু আগেই বললাম যখন শুধুমাত্র থিটা 90 ডিগ্রি হবে, যখন শুধুমাত্র থিটা 90 ডিগ্রি হবে কেবলমাত্র তখনই আসলে আমাদের কাজের পরিমাণটা শূন্য হবে। অ্যান্ড নেক্সট আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। খেয়াল করো, আমি যখন এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়িয়ে দিব, আস্তে আস্তে বাড়িয়ে দিব, 90 ডিগ্রি ক্রস করবে। 90 ডিগ্রি ক্রস করার পরে এই ভ্যালুটা দেখো, আমি এই ভ্যালুটা যদি মনে না রাখতে পারি, আমরা একটা গ্রাফের মাধ্যমে কজের ভ্যালু মনে রাখতে পারি। খেয়াল করো কজের যে গ্রাফটা, সেই গ্রাফটা কেমন হয়, আই গেস তোমরা সবাই সেটা জানো যে 90 ডিগ্রিতে আমাদের 1 হয়, 0 ডিগ্রিতে আমাদের 1 হয়। সো এই জায়গা থেকে স্টার্ট হয়। সো কজের যে গ্রাফটা সেটা কিন্তু এমন, আমরা এটা মোটামুটি সবাই জানি, রাইট? অ্যান্ড সাইনের যে গ্রাফটা সেটা মূলবিন্দু থেকে, কারণ সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, আর এখানে cos 0 এর ভ্যালু আছে 1, এই জন্য উপর থেকে শুরু হয়। সো দেখো এরকম সাইনের ভ্যালু। সো আমরা এখন কজের জন্য অ্যাপ্লাই করতেছি। খেয়াল করো আমাদের এই যে পুরোটা কিন্তু উপরের দিকে আছে, যেহেতু উপরের দিকে আছে দেখো এতটুকু আছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির আগ পর্যন্ত দেখো সব কিছু কই আছে, উপরের দিকে আছে। আর 90 ডিগ্রিতে যে সে কিন্তু অক্ষের উপরে মিশে গিয়েছে, যেহেতু অক্ষের উপরে মিশে গিয়েছে তার মানে এই ভ্যালুটা আসলে কি, শূন্য। এবার দেখো আস্তে আস্তে সেই কই গেছে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। খেয়াল করো তার ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কই গেছে, নিচের দিকে গেছে। নিচের দিকে যাওয়ার কারণে দেখো এই পর্যন্ত কিন্তু তার ভ্যালু হবে নেগেটিভ, কেননা সে কিন্তু আস্তে আস্তে নিচে নামতেছে। অ্যান্ড দেন এই পয়েন্ট থেকে আবার বাড়তে থাকবে, কেননা এই পয়েন্ট থেকে কিন্তু তার
ডিরেকশন কি উপরের দিকে, আর এই বরাবর তার ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? সো ফাইনালি আমি দেখো এই পয়েন্টটাকে এই যে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত আমরা যদি খেয়াল করি 90 ডিগ্রি থেকে 180। সো এই যে ভ্যালুটা তুমি একটু টেস্ট করে দেখতে পারো। এই ভ্যালুটা তুমি যদি 90 ডিগ্রি থেকে বেশি নাও, ভ্যালুটা যদি 90 ডিগ্রি থেকে তুমি বেশি নাও এবং 180 ডিগ্রি কিংবা 180 ডিগ্রির সমান যদি হয়, তাহলে দেখবা কাজের পরিমাণ নেগেটিভ হয়। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি তোমাকে, এইভাবে খেয়াল করো, যদি আমি এই ডিরেকশনটা এইটাকে ক্রস করে যদি আমি এই বরাবর কখনো চলে যাই, এখানে দিই অথবা এখানে দিই অথবা এখানে দিই, আমি যেভাবে দিই না কেন দেখো আমাদের ভ্যালুটা কিন্তু 90 ডিগ্রি ক্রস করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের স্থূলকোণ হয়েছে। সো যদি কখনো স্থূলকোণ হয় থিটা ভ্যালুটা, তখন সেই ক্ষেত্রে আমরা ঋণাত্মক কাজ পেয়ে থাকি। সো এই জিনিসটা আমি এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি, আমি যে কোনো দিকে দিতে পারি। এই যে 180 ডিগ্রি আমাদের এটা হচ্ছে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি পর্যন্ত আমাদের আসলে নেগেটিভ ভ্যালু দিতেছে। কজের গ্রাফ থেকে আমরা সেটা বুঝতে পারছি। ওকে ফাইন। সো মোটামুটি শর্তটা বুঝলাম। এবার আমি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা উদাহরণের কথা কিন্তু যদি বলি, তাহলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হতে পারবে। সো আমরা মোটামুটি কন্ডিশনটা মোটামুটি বুঝে নিলাম। এখন আসলে কোন ক্ষেত্রে এই কন্ডিশনটা হয়, কোন ক্ষেত্রে এটা হয়, বা কোন ক্ষেত্রে এটা হয়, তার আগে বোঝার জন্য আমি তোমাদের হালকা একটু বোঝাই তোমাদের। সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাজ বা ধনাত্মক কাজের জন্য ম্যাক্সিমাম কাজ এবং ঋণাত্মক কাজের জন্য মিনিমাম কাজ, শূন্য কাজ। এটা একটু বোঝাবো, আমি উদাহরণের সাথে সাথে বোঝাবো। খেয়াল করো, ধনাত্মক কাজটা কি? ধনাত্মক কাজ হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করবা, সরণ যদি সেই দিকে হয় কিংবা তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ ধনাত্মক। যেমন ধরো আমি মার্কারটা যদি উপর থেকে ফেলে দিই, তাহলে এই বস্তুটার বল কিন্তু এই দিকে, যেটা মহাকর্ষ বল টানতেছে এবং তার সরণও এই দিকে, তো সেই ক্ষেত্রে হবে ধনাত্মক কাজ। যেমন মার্কারটা আমি ফেলে দিচ্ছি, কি হচ্ছে দেখো, মহাকর্ষ বল এই দিকে এবং তার সরণও এই দিকে। সো এটা হবে তোমার কি হবে, এটা হবে মহাকর্ষ বলের কারণে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। আবার আমি যদি বলি যে এই বস্তুটাকে যখন উপরে উঠাবো, আমি যখন উপরে উঠাবো তখন কি ঘটনা ঘটে, এই বস্তুটাকে যখন আমি উপরে উঠাচ্ছি তখন সরণটা কিন্তু এইদিকে, বস্তুটার সরণ কিন্তু এইদিকে এবং মহাকর্ষ বল টানতেছে নিচের দিকে। তো মহাকর্ষ বল দ্বারা কাজ কি হবে, এখন দেখো তো, মহাকর্ষ বলের ডিরেকশন নিচের দিকে এবং বস্তুটার সরণ ঘটেছে উপরের দিকে। সো মহাকর্ষ বল এইদিকে, সরণ এইদিকে, তার মানে 180 ডিগ্রি। সো কাজের পরিমাণ হবে নেগেটিভ। কথা কি বুঝতে পারছো? আমি যদি বলতাম আমি বল প্রয়োগ করছি এবং আমার দ্বারা কাজ কত, তখন আসলে হতো এটা হবে ধনাত্মক কাজ। যেমন আমি যখন উপরে উঠাচ্ছি তখন আমি বল প্রয়োগ করছি এবং আমি সরণ ঘটাচ্ছি, অর্থাৎ আমার বল এবং সরণের ডিরেকশন কিন্তু একই দিকে, কাজের পরিমাণ হবে ধনাত্মক। কিন্তু আমি যখন উপরের দিকে প্রয়োগ করছি এই বস্তুটাকে বল প্রয়োগের মাধ্যমে, তখন বস্তুটার সরণ কিন্তু উপরের দিকে, বাট মহাকর্ষ বল কিন্তু নিচের দিকে। অর্থাৎ মহাকর্ষ বল দ্বারা কাজ কত এখন, এক্ষেত্রে নেগেটিভ, কারণ মহাকর্ষ বল টানতেছে নিচের দিকে, আমি বস্তুটাকে টানতেছি উপরের দিকে। সো কাজের পরিমাণ নেগেটিভ। বুঝতে পারছো বিষয়টা? আবার আমি যদি এরকম বোঝাই, সে ফর এক্সাম্পল আমি এরকম একটা এমভরের বস্তু নিলাম এখানে, যেটা আসলে একটা তলে আছে এবং চিন্তা করছি এই তলটা মসৃণ না, মোটামুটি ঘর্ষণ আসলে দিতে পারে এই তলটা। এখন এই বস্তুটাকে আমি যদি এই দিকে বল প্রয়োগ করি, খেয়াল করো, এই দিকে বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণও কিন্তু এই দিকে আসবে। যখন আমি এইদিকে বল প্রয়োগ করছি, সরণও ওই দিকে, তার মানে আসলে থিটাটা কত, থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। সো এফ এস কজ 0 মানে হচ্ছে কজ 0 ভ্যালু হবে 1, সো এফ এস, রাইট। সো খেয়াল করো বস্তুটার কাজ কিন্তু ধনাত্মক। এখন এরকম যদি হতো যে বস্তুটা বল প্রয়োগ করতেছে ওই দিক বরাবর এবং বল প্রয়োগের ফলে সরণ এদিকে, এবং একটা জিনিস খেয়াল করো, এইদিকে কিন্তু আমাদের ঘর্ষণ বল থাকে, পেছন দিকে কি থাকে, ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কাজ আছে বস্তুর গতিটাকে বাধা দেওয়া। তো আমি যদি এখন বলি যে ঘর্ষণ বল দ্বারা কাজ কত, ঘর্ষণ বল দ্বারা কাজ হবে নেগেটিভ। কেননা ঘর্ষণ বল দ্বারা মানে বোঝাচ্ছে কি, যে বস্তুটার বল এইদিকে কিন্তু বস্তুটা সরতেছে এইদিকে, বস্তুটা সরছে ওইদিকে আর ঘর্ষণ বল এইদিকে। সো দুইটার মধ্যবর্তী আসলে কোণ কত, 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি হলে আসলে কত হবে কাজের পরিমাণ, এফ এস কজ 180 ডিগ্রি। সো এই ক্ষেত্রে হবে মাইনাস এফ এস। সো তাহলে আমি যদি বলি যে আমার বল দ্বারা, অর্থাৎ প্রযুক্ত বল দ্বারা কাজ কত, সেই ক্ষেত্রে ধনাত্মক।
আমি যদি বলি ঘর্ষণ বল দ্বারা কাজ করতো সেক্ষেত্রে হবে নেগেটিভ। অ্যান্ড দেন ফাইনালি আর একটা জিনিস খেয়াল করো, এই বস্তুর মহাকর্ষ বল কোন দিকে বা অভিকর্ষ বল সেটা হচ্ছে নিচের দিকে, যার ওজনটা নিচের দিকে কাজ করছে। অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা কাজ কত, অভিকর্ষ বল দ্বারা বস্তুটার সরণ কিন্তু এইদিকে আর অভিকর্ষ বল কিন্তু এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে কাজের পরিমাণ হয় 0। সো আমি যদি বলি অভিকর্ষ বল দ্বারা কাজ কত, সো এফ এস কজ 90 ডিগ্রি, উত্তর হবে 0। তাহলে ভালো করে বোঝো, প্রযুক্ত বল দ্বারা কাজ ধনাত্মক, ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক, অভিকর্ষ বল দ্বারা কাজ 0। ভালো করে বোঝো, আমি এইদিকে বল প্রয়োগ করছি, সরণ ওইদিকে, তো দুইটার ডিরেকশন একই দিকে, 0 ডিগ্রি, কাজ ধনাত্মক। ঘর্ষণ বল এইদিকে, ডিরেকশন সবসময় সরণ কিন্তু সামনের দিকে, অলওয়েজ সরণ সামনের দিকে, কিন্তু ঘর্ষণ বল পেছন দিকে, 180 ডিগ্রি, কাজ নেগেটিভ। এরপরে যখন আমি মহাকর্ষ বলের কথা চিন্তা করছি, তখন মহাকর্ষ বল কিংবা অভিকর্ষ বল এবং সরণের ডিরেকশন কিন্তু আসলে পরস্পর 90 ডিগ্রিতে আছে, তাদের পরিমাণ 0। সো আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন মোটামুটি বুঝে নিলাম। এবার আমি তোমাকে যেটা বোঝাবো, এক্সট্রাভাবে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে ধনাত্মক কাজ সর্বোচ্চ কখন হয়, ঋণাত্মক কাজ সর্বনিম্ন কখন হয়, এবং শূন্য কাজের আর কিছু উদাহরণ দিয়ে মোটামুটি আমরা এই টপিকটা মোটামুটি এখান থেকে বুঝে বাকি টপিকে যাব। ফাইন। সো সব থেকে আসলে বেশি কাজ কখন হয় জানো, যখন এই যে থিটার পরিমাণটা হয় আসলে 0 ডিগ্রি, অর্থাৎ যখন আমি বল প্রয়োগ করছি এইদিকে এবং সরণ ঘটতেছে এই দিক বরাবর, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়ে বোঝালাম। সো এফ এস কস 0 ডিগ্রি, কারণ আমরা দেখেছি কস 0 ভ্যালু সবচেয়ে বেশি হয়, কস 90 ভ্যালু সব থেকে কম হয়ে যাচ্ছে। সো কস 0 ভ্যালু যেহেতু সব থেকে বেশি, সো আমাদের এটা হবে এফ এস। সো আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে, ডাব্লিউ ম্যাক্স ইকুয়াল হচ্ছে এফ এস। ওকে, এখন কখন নেগেটিভ হয়, যখন আমি বল প্রয়োগ করবো এইদিকে এবং সরণ ঘটবে বিপরীত দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি আসলে 180 ডিগ্রি হয়ে যায়, তখন এক্ষেত্রে আমাদের মিনিমাম কাজ হয়, অর্থাৎ তখন এখানে হবে মাইনাস এফ এস। সো যদি আমাদের কখনো ম্যাক্সিমাম কাজ বলে তাহলে সেক্ষেত্রে 0 ডিগ্রি, এই ক্ষেত্রে থিটার পরিমাণ হয় 0 ডিগ্রি। অ্যান্ড দেন হচ্ছে যদি সব থেকে মিনিমাম কাজ চায়, সো থিটার পরিমাণটা হবে আসলে 180 ডিগ্রি। অ্যান্ড দেন আরেকটা জিনিস, শূন্য কাজের আমি আরও কিছু উদাহরণ বলবো যাতে তোমরা বুঝতে পারো ইজিলি। ওকে, সো শূন্য কাজের আরও কিছু কনসেপ্ট তোমাদের শেখাবো, কেননা সব থেকে ভার্সিটিতে বেশি আসে মূলত শূন্য কাজ দিয়ে। ওকে, শূন্য কাজটা কখন হয় খেয়াল করো, যখন থিটা হয় 90 ডিগ্রি। সো থিটা 90 ডিগ্রি আসলে কখন হয় খেয়াল করো, যখন কোনো একটা বস্তুকে ধরো এই একটা সুতার প্রান্তে এম ভরের বস্তুকে বেঁধে তুমি এভাবে ঘুরিয়ে দিয়েছো। যখন তুমি এই বরাবর ঘুরিয়ে দিবে তখন কি হয় জানো, এই যে তুমি যখন এই বরাবর ঘোরাচ্ছ, তার মানে আমি ধরে নিচ্ছি যে এই বরাবর ঘুরতেছে। সো বস্তুটা যখন দেখো খেয়াল করো, যদি বস্তুটা ধরে নিই যে বস্তুটা এই পয়েন্টে আছে, কিংবা আমি যদি বস্তুটা এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এই বস্তুটা এই দিক বরাবর স্পর্শক বরাবর বস্তুটা ছুড়ে যেতে চাই। আবার যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, বস্তুটা এই দিক বরাবর ছুড়ে যেতে চাই। আবার যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে বস্তুটা এই দিকে ছুড়ে যেতে চাই, যেহেতু এই দিক বরাবর ঘুরতেছে। সো স্পর্শক বরাবর দেখালাম তোমাকে। এখন খেয়াল করো, যেহেতু এই দিক বরাবর ছুড়ে যেতে চায়, তার মানে এই দিক বরাবর একটা বেগ আছে, তার মানে এই দিক বরাবর তার একটা সরণও আছে। সরণ বেগের সাথে তো সম্পর্ক, রাইট? সরণ ছাড়া বেগ সম্ভব না, বেগ ছাড়া সরণ সম্ভব না। বেগ না থাকলে সে যাবে কিভাবে, সরণ কিভাবে হবে, রাইট? সো একটা জায়গায় সে যাচ্ছে বেগ নিয়ে, তো তার তো ডিরেক্ট মানে সরণ আছে, রাইট? বেগ ভেক্টরের কারণে সরণ পাই, এবং দূরত্বের কারণে দ্রুতির কারণে দূরত্ব পাই। সো এই ক্ষেত্রে আমরা সরণ পাই। সো স্পর্শক বরাবর যেমন বেগ আছে, স্পর্শক বরাবর তাহলে সরণও আছে। এবং এই বস্তুটার কেন্দ্রমুখী বল থাকে কোন দিক বরাবর, এই দিক বরাবর। অর্থাৎ বস্তুটা ছুড়ে যেতে চায় কিন্তু যেতে পারে না, কারণ কেন্দ্রমুখী একটা বল থাকে এবং স্পর্শক বরাবর তার একটা সরণ থাকে। সো হ্যাঁ, এই সরণ এবং বলের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? দেখো তো, সরণ এবং বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো সরণ এবং বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা যে সূত্রটা শিখেছি W=Fs cos θ, যেখানে থিটাটা হবে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। তাহলে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, কাজের পরিমাণ কত, 0। এ থেকে বুঝতে পারলাম বৃত্তাকার পথে কোনো বস্তুর কাজ কত, 0। বৃত্তাকার পথে কাজ কত, 0। আবার যদি এমন হয় যে আমি এখানে আমার মাথার উপরে ধর একটা চাউলের বাস্তা আছে, এই চাউলের বাস্তা নিয়ে আমি এভাবে বসে দাঁড়িয়ে আছি,
এবং আমি এভাবে দাঁড়িয়েই রয়েছি অনেকক্ষণ যাবত, ওই বাস্তা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। বাস্তা বলে, অনেকে বস্তা বলে, এলাকার পাশে অনেক সময় চলে আসে ক্লাস নেওয়ার সময়। যাই হোক, আমি মাথায় নিয়েছি, মাথা নেওয়ার পর আমি দাঁড়িয়ে আছি। সো দাঁড়িয়ে থাকার ফলে কী হচ্ছে, দেখো আমি কিন্তু বল প্রয়োগ করছি ওই বস্তুটার উপরে, বা বস্তুটা আমার উপরে বল প্রয়োগ করছে। নিউটনের দিত ওই সূত্র অনুসারে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে, ক্রিয়া প্রতিক্রিয়া। সো আমি যখন দাঁড়ায় আসছি, তার মানে বস্তুটার উপর বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটার কিন্তু আমি স্মরণ ঘটাচ্ছি না, যেহেতু আমি এখানে স্থির দাঁড়িয়ে আছি। সো আমি যতই বস্তুটাকে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকি, কাজের পরিমাণ কিন্তু শূন্য। আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো। আবার যেমন ধরো দেয়ালে যদি আমি ধাক্কা দিই, দেয়ালটা যদি না সরে, দেয়াল দেখো আমি ধাক্কা দিয়ে যাচ্ছি, অনেক বল প্রয়োগ করছি, কিন্তু দেয়ালে কোনো পরিবর্তন হচ্ছে না, বা ভাঙছে না, বা কিছু হচ্ছে না, কাজের পরিমাণ শূন্য। সো মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারছো। সো আমরা এখন একটু দেখি, খেয়াল করো। বলা হচ্ছে যে 1 গ্রাম ভরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে এক পূর্ণ কম্পনের জন্য, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ কত হবে? ম্যাথ কি করা লাগবে ভাই? হাজারো ডাটা দেওয়া থাকতে পারে। দেখো 1 গ্রাম ভরের, এই যে এম এর ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম ভরের একটা বস্তু কত ব্যাসার্ধ? এই যে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। ব্যাসার্ধের একটা অনুভূমিক পথে কত বেগ দেওয়া রয়েছে? 2 ms/-1 বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, যেখানে এটা 1 পাক দিয়েছে। কাজের পরিমাণ কত? ম্যাথ কি করা লাগে ভাই? হাজারো ডাটা দেওয়া থাকবে, অনেক হয়তো ক্যালকুলেশন করে দেখবা যে উত্তর এই 0 বাদে বাকি যে কোনো একটা মিলে যাবে, তুমি অ্যাসাইনমেন্টে চলে আসবে, কিন্তু উত্তরটা আসলে 0 হবে। কেননা বৃত্তাকার কাজের পরিমাণ কত? শূন্য। কেন শূন্য হয়? আই গেস তোমরা সেটা বুঝতে পারছো। ওকে, নেক্সট, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হয়? যখন সবচেয়ে বেশি হয় কাজের পরিমাণ, তখন আমরা দেখালাম না যে ম্যাক্সিমাম কাজ কখন হয়? যখন 0 ডিগ্রি হয়, এবং সবথেকে কম হয় 180 ডিগ্রি, এবং শূন্য হয় 90 ডিগ্রির জন্য। সো এটাও এ নাম্বার অ্যান্সার। তাহলে এখান থেকে যদি যে কোনো কোশ্চেন যদি আমরা কি পারবো? আই গেস আমরা এখন পারবো। নেক্সট আমরা যদি দেখি, সেটা হচ্ছে মহাকর্ষ বল সম্পর্কিত কাজ। সো মহাকর্ষ বল সম্পর্কিত কাজের আসলে কনসেপ্টটা কি, বা এখান থেকে আসলে আমাদের ম্যাথটা কেমন আসছে? সো মহাকর্ষ বলের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি তোমাকে জাস্ট মইয়ের একটা কনসেপ্ট দিয়ে ম্যাথগুলো বোঝাবো। অর্থাৎ একটা মই দিয়ে আমি যখন ছাদে উঠব, তখন আসলে কাজের পরিমাণটা কেমন হয়ে থাকে আমরা সেটা একটু বুঝবো। যেখানে মইটা আনুভূমিকের সাথে কোণ করতে পারে, আর মইটা উল্লম্বের সাথে কোণ করতে পারে। সো আমি তোমাদের একটু দেখাই যে আসলে আমরা এই জিনিসটা আসলে কিভাবে করতে পারি। কেস 2, আমরা মহাকর্ষ বল সম্পর্কিত কাজ আছে, আমরা সেই জিনিসটা একটু শিখব। মহাকর্ষ বল মানে কি? যেখানে আমাদের ওজনের একটা প্রভাব থাকবে, বা আমাদের হচ্ছে যে জি এর একটা প্রভাব থাকবে। খেয়াল করো, আমি যখন মইয়ে এভাবে উঠতেছি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের দেওয়াল, আর এই দেওয়ালের সাথে আমি একটা মইটাকে কি করেছি? হেলান দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মই, এটা হচ্ছে আমাদের দেওয়াল। সো দেওয়ালের সাথে মইটাকে কি করছি? আমি হেলান দিয়ে দিয়েছি। এখন আমি চাচ্ছি এই মইতে করে এই ছাদে উঠবো। ধরো এই পার্টটা হচ্ছে আমাদের ছাদ। সো এটা হচ্ছে একতলা একটা বিল্ডিং আছে। সো আমি চাচ্ছি যে একতলাতে উঠতে। সো মইটাকে আমি কাজ করে দিলাম, দেন হচ্ছে আমি মইতে করে উপরে উঠতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আসলে কাজের পরিমাণটা কেমন হয় খেয়াল করো ভাই। আমাদের এই ক্ষেত্রে এইটা হচ্ছে মইয়ের যে দৈর্ঘ্যটা তোমার দেওয়া থাকবে, সেটার পরিমাণ হচ্ছে এস, এবং যে কোণটা সেটা যদি আমি আনুভূমিকের সাথে ধরি তাহলে হচ্ছে থিটা, এবং এই দেওয়ালের যে হাইটটা সেটাকে ধরে নিচ্ছে হচ্ছে এইচ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ কত খেয়াল করো। কাজের পরিমাণ হবে W = তুমি যে ফোর্স প্রয়োগ করতেছো সেই ফোর্স ইনটু এখানে নির্দিষ্ট হবে, সেটা হচ্ছে তুমি এই পথে যাবা কিন্তু তোমার সরণ নিতে হবে এইচ। এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন যে কনসেপ্টটা থাকে, আমরা এটা বুঝি না, এই জন্য ম্যাথটা আমরা ভুলভাল করে আসি। খেয়াল করো, আমি এই দিকে সুন্দর করে যাচ্ছি, তাহলে আমি F × S নেওয়ার কথা না, আমি তো F × S নিচ্ছি না, আমি নেব F × H নেব। হোয়াই? আমি কেন H নিব? এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। খেয়াল করো, এই যে সরণটা আছে না, এদিকে খেয়াল করো, আমি যদি এটাকে একটু ডিভাইড করি, এদিকে একটু সেপারেট করি, দেখো এই পথটা মানে কি আসলে কি বোঝায় খেয়াল করো। এটাকে আসলে কি বোঝায় খেয়াল করো, এটাকে আমরা ভাগ করি। যদি আমি এই বরাবর যাই তাহলে কি কোনো কাজ হয়? অনুভূমিক বরাবর কোনো কাজ হয়? কারণ আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে mgh। এই এইচটা কি? এইচ তো হাইটের জন্য হয়, রাইট? মহাকর্ষ যেখানে বলেছি তার মানে সেখানে একটা হাইটের একটা ব্যাপার আছে। সো আনুভূমিক বরাবর গেলে তো আর কাজ হবে না, রাইট? সো এই দিক বরাবর গেলে আসলে কাজ হচ্ছে না, দেন এতটুকু হাইট পাচ্ছি না, দেখো তো এতটুকুর জন্য কাজ হবে। আবার যদি আমি এতটুকু বরাবর যাই আমাদের কাজ হবে না, আবার এতটুকুর জন্য যাই কাজ হবে, এতটুকু যাই কাজ হবে না, এতটুকু যাই কাজ হবে।
তাহলে দেখো আলটিমেটলি এটাকে আমি যদি ডিভাইড করে ফেলি তাহলে আসলে কি পাচ্ছি, খেয়াল করো এটাকে যদি আমি ডিভাইড করে ফেলি, দেখো আমরা এইটার জন্য কাজ পাচ্ছি, আমরা এটার জন্য কাজ পাচ্ছি, আমরা এটার জন্য কাজ পাচ্ছি। এখন তাহলে আমরা যদি সংযুক্ত করে দিই যে এইটার উপরে এইটা বসাবো, এইটার উপরে এইটা বসাবো, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, দেখো এখান থেকে এতটুকু বসালাম, এবার এটার উপরে এইটা বসালাম, এবার কি করলাম এইটার উপরে এইটা বসালাম, দ্যাট মিনস এই যে এরকম। তাহলে দেখো তো ভাই আলটিমেটলি এই যে পুরো যে এতটুকু যাচ্ছি তার মানে আমরা কি এই হাইটটা নিচ্ছি না? তার মানে খেয়াল করো আমি যদি এরকম যেতাম তাহলে আসলে এত পথ নেওয়া লাগে না। এই যে এটা ভূমি চিন্তা করব, একদম সরল পথে ভূমি চিন্তা করব, তাহলে এতটুকু হাইট নিতে হবে। এই যে এটাকে বলতেছি আমরা মূলত সংরক্ষণশীল বল। সো সংরক্ষণশীল বলের জন্য আমাদের হাইট নিতে হয়। সো এইটাকে বলা হচ্ছে তোমার মহাকর্ষ বলের যে কাজটা আছে, মহাকর্ষ বলের কারণে যে কাজটা পাই সেটাকে আমরা সংরক্ষণশীল বলের জন্য কাজ বলে থাকি। এবং এই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা কাজের যে পরিমাণটা এটা ডিপেন্ড করে উচ্চতার উপরে, আমি কত পথ গেছি সেটার উপর ডিপেন্ড করে না, আমাদের উচ্চতার উপর নির্ভর করে। সো এই জিনিসটা ভালো করে বুঝবা, ঠিক আছে? সো আমরা তাহলে বুঝে নিলাম যে এফ ইন্টু এইচ কেন হয়। ওকে ফাইন। সো আমাদের এইচের পরিমাণটা দেওয়া থাকে না, আমাদের এস এর মাধ্যমে বের করা লাগে। সো আমরা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো দেখো তো ভাই, ডেফিনেটলি এখানে সাইন থিটা অ্যাপ্লাই করা লাগবে। তুমি চাইলে অন্য কোনো চতুর্ভাগ নিয়ে কাজ করতে পারো, ট্যান থিটা কস থিটা, কিন্তু আসবে না, এখানে সাইন থিটা দিয়ে করা লাগবে। খেয়াল করে দেখো। সো এটা পাবো হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। সো এই সিকলটা আমরা পাবো হচ্ছে এফ সাইন থিটা। সো আমরা এখানে পাবো হচ্ছে এফ এস সাইন থিটা, এবং এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের এমজি। সো এমজি এস সাইন থিটা। যখন সাইন থিটা অ্যাপ্লাই করবো এমজি, দেখো এমজি এস সাইন থিটা, এমজি এস সাইন থিটা, কখন যখন আনুভূমিকের সাথে কোণ করতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, যে যদি উলম্বের সাথে কোণ করতো তাহলে কি হতো, অর্থাৎ যদি এই কোণটা যদি আমাদের এমন হতো যে এইটাকে আমি যদি থিটা 1 চিন্তা করি, এটাকে যদি থিটা 2 চিন্তা করি, অর্থাৎ এটা থিটা 1 এর থিটা 1 থিটা 2 চিন্তা করি, তাহলে দেখো আমাদের এখানে cos থিটা অ্যাপ্লাই করা লাগবে। cos থিটা অ্যাপ্লাই করলে তখন এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। সো cos থিটা 2 মানে হচ্ছে কত, ভূমি, ভূমি বাই হচ্ছে অতিভুজ। সো এই ইকুয়াল টু হবে s cos থিটা 2। সো এটা হবে mg s cos থিটা 2, কখন, যখন উলম্বের সাথে কোণ করবে। সো আমাদের কাজের ফর্মুলার ডেফিনেশনটা মোটামুটি বুঝে নিলাম যে কোন ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। আমরা এখন এটা ম্যাথ দেখব। খেয়াল করো, বলা হচ্ছে কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের সাথে, ঢাল মানে তো বোঝো, ঢাল মানে কি, ট্যানজেন্টের যে ভ্যালুটা আছে, রাইট? সো ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর হচ্ছে 100 নিউটন ব্লক টেনে তুলছে। 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল, ঘর্ষণবিহীন তল বলেছে না? সো দেখো এখানে আমাদের ক্রিয়েট করেছে কত, ব্যক্তি এখানে 30 ডিগ্রি ঢালের সাথে, 30 ডিগ্রি ঢালের সাথে আমাদের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল। সো এটা হচ্ছে 5 মিটার, এটা কিন্তু আমাদের হাইট দেওয়া নাই, এটা কিন্তু লম্ব দূরত্ব দেওয়া থাকে। তাহলে যদি এই 5 মিটার আমাদের হাইট দেওয়া থাকে তাহলে লম্ব দূরত্ব দেওয়া থাকে, লম্ব দূরত্ব কিন্তু বলে নাই, এটা বলেছে তল। তল মানে কি, এই যে এইটা তল, এটা তল বরাবর হচ্ছে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে একটা এমভারের বস্তু আছে, যেটাকে আমি ফোর্স প্রয়োগ করছি, সেটাকে 100 নিউটন বল প্রয়োগ করে আমি বস্তুটাকে 5 মিটার হাইট তল বরাবর সরাচ্ছি, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তো ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে, সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে। সো খেয়াল করো, আমি যদি সমদ্রুতিতে টানি, সো সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ কত, সো যেহেতু অ্যাঙ্গেল করেছে আনুভূমিকের সাথে, সো আমাদের সূত্রটা হবে এটা, সাইন থিটা সূত্র অ্যাপ্লাই হবে। সো এখানে আসলে এমজি লাগবে না, এফ সাইন থিটা, এফ সাইন থিটা হবে। সো এফ মানে কত 100, এস মানে কত 5, এবং সাইন 30 ডিগ্রি, সো সাইন 30 ডিগ্রি মানে কত হাফ। সো সাইন এটা আমি এখানে লিখি 100 ইন্টু 5 ইন্টু হাফ। সো এখানে হবে 50, 50 গুণ 5 মানে হচ্ছে 250 জুল, 250 কত জুল। সো দেখো আমাদের উত্তর হচ্ছে 250 জুল, ঠিক আছে। নেক্সট আমরা যদি পরের কোশ্চেনটা যদি দেখি, পরের কোশ্চেনটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে চিত্রে দেখানো পথ দিয়ে দেখো চিত্র দেখানো পথ দিয়ে 4 নিউটন ওজনের পাথরকে, 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে আমি আর বিন্দুতে নিয়ে যাব। আর বিন্দুতে নিয়ে যাওয়া হলে পাথরটির স্থিতিশক্তি কত বৃদ্ধি পেল, বা স্থিতিশক্তির পরিমাণটা কত। এটা হচ্ছে সারফেস, আর্থ সারফেস মানে কি, পৃথিবী ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠটা আমি পি বিন্দু থেকে আমি আর বিন্দুতে নিয়ে যাব।
যেখানে আমি এখানে কত নিউটন বল প্রয়োগ করব, 4 নিউটন। 4 নিউটন ওজনের পাথরকে, 4 নিউটন ওজনের পাথরকে আমি এখান থেকে এইখানে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের স্থিতিশক্তির পরিমাণটা কেমন হবে? সো ভাইয়া আমি তোমাকে একটু আগেই বললাম যে মহাকর্ষ বল বা স্থিতিশক্তি বা যেখানে আমাদের জি এর যে প্রভাবটা আছে সেখানে আমাদের কি থাকে দেখো, আমি যখন এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি আমার কিন্তু এই দূরত্ব নেওয়া লাগবে না, আমাকে নেওয়া লাগবে জাস্ট এই হাইটটা নেওয়া লাগবে। সো আমি যদি এই হাইটটা জানি তাহলে কিন্তু হয়ে যায়, রাইট? এই যে এই হাইটটা, জাস্ট এই হাইটটা কত, 30 মিটার। সো আমাদের দেখো এফ দেওয়ার আছে 40, দেখো এফ এইচ, আমরা এখন কি সূত্র ইউজ করবো, আমাদের সব দেওয়ার আছে। এফ কত, এফ হচ্ছে 4 এবং এইচ কত, আমাদের কিন্তু এতটুকু দূরত্ব নেওয়া লাগবে না, আমাদের নেওয়া লাগবে কি একদম খাড়া দূরত্ব, রাইট? আমরা একটু আগে বুঝলাম যে এটা কেন খাড়া দূরত্ব নেবো, খাড়া দূরত্ব কত, 30। সো 30 কত হয় তাহলে দেখো 120, এই যে 120 এ নম্বর উত্তর, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি কাজের যে কনসেপ্ট এবং এখান থেকে যত ম্যাথ আসছে আমি মোটামুটি করাই দিয়েছি। তাহলে আমাদের জানা লাগছে কি, সেটা হচ্ছে কাজ, কাজের প্রকারভেদ আর হচ্ছে মহাকর্ষ বল সম্পর্কিত কাজ, এর বাইরে কিন্তু আসে নাই। কি একটা অবস্থা দেখো, জাস্ট অল্প কিছু জিনিস পরে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এখন তুমি অনেক জায়গায় দেখবা যে তোমাকে অনেক উল্টাপাল্টা জিনিস করানো হয়, অনেক এক্সট্রা জিনিস করানো হয়, কিন্তু কাজের জিনিস করানো হয় না। দিন শেষে কি করি, আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ভালো করতে পারি না, তাহলে লাভটা হলো কি? অনেকে বলবে যে না কঠিন জিনিস জানলে তোমার সহজ জিনিস হয়ে যায়, হ্যান ত্যান হাবি যাবি। ভাই সেই জিনিসটা তোমার শিখতে হলে একাডেমিক থেকে শিখতে হতো, অ্যাডমিশনে না। অ্যাডমিশনে তোমার হুদায় উল্টোপাল্টা জিনিস পড়ে সমালোচনা করার সময় না আসলে এই জায়গাটা তোমার কাজের প্রভাব পড়তে হবে। যে যত বেশি টেকনিক অ্যাপ্লাই করে পড়তে পারবে, যে যত তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে পারবে, দিন শেষে সেই আসলে জয়ই হবে। সো তুমি এখানে অনেক ফাটাই পড়ছো, অনেক উল্টাপাল্টা জিনিস পড়ছো, এক্সট্রা জিনিস পড়ছো, লাভ নাই, ঠিক আছে? দিন শেষে যদি তুমি আউটপুট না যেতে পারো কোনো লাভ নাই। আমার কথা যদি বলি, অনেস্টলি যদি বলি, আমার কথা যদি বলি, আমি অনেক কিছু পড়েছিলাম, অনেক কিছু একাডেমিকে পড়েছিলাম, কারণ আমার প্রস্তুতি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি একাডেমিকে অনেক কিছু পড়ে আসছিলাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক কিছু পড়েছিলাম। সো যখন কোচিং করতে আসি, সো কোচিং করার সময় আমি অনেক কিছু পড়েছিলাম, বাট দিন শেষে কী হয়েছিল কি জানো, যে আমি পরীক্ষার হলে ঠিকমতো আউটপুট দিতে পারিনি। অবশ্য তার পেছনে বেশ কিছু রিজন ছিল। আমি পরীক্ষার আগের দিন হলে ছিলাম, সো হলে ছিলাম একটা অপরিচিত জায়গায়, যেখানে বড় ভাইরা ছিল, ওখানেও ভাইরা ঘুমাতো না লেট করে। সো আমার ঘুমের একটু প্রবলেম হয়েছিল এবং হচ্ছে মানে কি বলবো, আমি ঘুমাতে ঠিকমতো পারিনি। সো ওইটা আমার জন্য আসলে পরীক্ষা হলে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলেছিল। তারপর আমি তোমাকে যেটা বলবো যে আমি যতটা না পড়েছি, আমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমার কিন্তু এত কিছু কাজে লাগে নাই। আমি অনেক কিছু পড়েছি, বাট এত কিছু আমার পড়া আসলে উচিত হয় নাই। আমার উচিত ছিল ওই সময় কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে পড়া, বাট আমি ওই সময় আসলে বুঝি নাই। আমাকে ওই সময় কেউ বোঝাই দেয় নাই যে এই করতে হবে, কারণ কোনো কোচিং সেন্টার তোমাকে বলবে না ভাই যে কোশ্চেন ব্যাংক এইভাবে অ্যানালাইজ করে তোমার জন্য ভালো হবে। তোমাকে জাস্ট একটা লেকচার দিয়ে দেবে, দিন শেষে তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করে দিতে হবে, বা সর্বোচ্চ যদি কোশ্চেন ব্যাংক সলভ করে তাহলে তোমাকে ঢালাওভাবে সলভ করে দেবে। কোনটা কোন টাইপের ভিতরে আছে, কোনটা কিসের মধ্যে আছে তুমি জানবাই না। সো এই জায়গাটা আসলে প্রবলেম হয়। আমি তোমাকে মাত্র 2টা টপিকের কথা বললাম, সেটা হচ্ছে কাজ, স্কেলার গুণন সম্পর্কিত কাজ, এবং এখান থেকে কী কী ধরনের প্রকারভেদের ব্যাপারগুলো আসছে সেটা। অ্যান্ড নেক্সট হচ্ছে সেটা হচ্ছে মহাকর্ষ বল সম্পর্কিত কাজ, যেখানে মই আনুভূমিকের সাথে কোণ করলে কী হয়, মই উলম্বের সাথে কোণ করলে কী হয়, কিংবা মই না থেকে একটা যদি তল থাকে, একই কনসেপ্ট, তলের উপর দিয়ে যদি তুমি উপর দিয়ে যাও সেক্ষেত্রে কেমন হবে, কিংবা একটা বস্তু এখান থেকে নিয়ে গেলাম সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কত। দেখো দিন শেষে কিন্তু আমাদের একই কনসেপ্ট, মহাকর্ষ বল সম্পর্কিত কাজ। আর কিছু কি আসছে বাইরে? আসে নাই। সো দেখো আলটিমেটলি কিন্তু এই যে কনসেপ্ট যদি থাকে তাহলে এখান থেকে ঘুরিয়ে ফিরে যে কোনো কোশ্চেন যদি তোমাকে দেয় তুমি কিন্তু করতে পারবা, বা এই জিনিসগুলো এখন ইজিলি করে আসতে পারবা। সো আমরা এখন তাহলে টাইপ 2 দেখি, কথা না বলি আর। ওকে, সো টাইপ 2 হচ্ছে ক্ষমতা নির্ণয়। সো প্রথম যে কেস 1 লিখেছি দেখো, অভিকর্ষ বলজনিত ক্ষমতা। অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল এফ, এবং এফ যেহেতু আছে সো ক্ষমতা, সো অভিকর্ষ বলজনিত ক্ষমতা। সো আমরা একটা জিনিস জানি যে অভিকর্ষ বল এবং অভিকর্ষ কাজ, অভিকর্ষ বলজনিত ক্ষমতা যদি বের করতে যাই আমরা, সো সেই ক্ষেত্রে আসলে কেমন হয় জানো, যে আমরা কাজের যে ডেফিনেশনটা জানি সেটা হচ্ছে কেমন, যে পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই টি। পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই টি। সো ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে এই যে এমজি। এই এমজি মানে হচ্ছে কি? মহাকর্ষ বলজনিত মহাকর্ষ বল, আর এইচ, ঠিক আছে, মহাকর্ষীয় বল, আবার এটা মহাকর্ষ জনিত কাজ। সো মহাকর্ষীয় বল এমজি এবং কাজ যখন বলছে তখন এইচি গুণ করতেছি। তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলজনিত ক্ষমতার যে নর্মাল যে কনসেপ্ট বা ফর্মুলার যে সূত্রটা। সো এটা আমরা এই ফর্মুলা দিয়ে আমরা 9 ম্যাথ করে আসছি, বাট মজার ব্যাপার হলো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেয়, বা অনেক আগে দিত, যদি এখন দেয় না। তারপর আমরা কোশ্চেনগুলো একটু দেখি।
খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটাতে বলা হচ্ছে যে পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে 1 সেকেন্ডে 10 কেজি পানি তোলা হয়। বলা হচ্ছে একটা ট্যাঙ্ক আছে, দেখো পানির সাহায্যে একটা পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে, এখানে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে পানি আছে এবং এই বাইরে থেকে আমি একটা পাম্প ব্যবহার করব এবং যেখানে এই পাম্পটার কাজ হচ্ছে সে পার সেকেন্ডে সে 10 কেজি পরিমাণ পানি তুলতে পারে। এম এর পরিমাণ 10 কেজি, অর্থাৎ সে এই পাম্পটা হচ্ছে 10 সেকেন্ডে তোমার কি করতে পারে, 10 কেজি পরিমাণ পানি তুলতে পারে। এবং পানির গড় উচ্চতা দেওয়া রয়েছে, গড় উচ্চতা অর্থাৎ আমাদের গড় হাইটটা বোঝাই যে ভার কেন্দ্র থেকে যে ডিস্টেন্স আছে সেটা দেওয়া থাকে। সো আমাদের এখানে গড় দূরত্ব মানে দিয়ে দেওয়া আছে, সো প্যারা নাই। সো হাইটটা কত আমাদের এখানে 20 মিটার, ঠিক আছে। সো 20 মিটার আমাদের এখানে। সো দেওয়া রয়েছে পাম্পের ক্ষমতা কত, তাহলে আমাদের ওখানে উত্তরটা কত হবে, এম মানে হচ্ছে 10, জি মানে হচ্ছে 9.8, আর এইচ মানে কত 20, আর এখানে হচ্ছে 1। সো আমাদের এখানে ক্যালকুলেশন করলে আসলে উত্তরটা হয়ে যায়। সো আমি একটা কাজ করি, আমি এই 9.8কে আমি এখানে 10 ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কি বলো, একদমই সুবিধা হবে না? সো অথবা তুমি এখানে এই ম্যাথটা আসলে 9.8 ধরে করলেও সমস্যা নাই। দেখো আমি যদি পয়েন্টটা উঠাই দিই তাহলে এখানে 10 লিখতে পারি না, যেমন 9.8 মানে কি, 9.8কে লেখা দেওয়া হচ্ছে 98/10। কেন? কারণ এই পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একটা ডিজিট আছে, সো 10। সো 10 কাটা যায়, সো 98 গুণ হচ্ছে 2, 98 গুণ 2 করলে কত হয় 196, আর পাশে একটা 0, 1996। সো আমাদের কিলোওয়াটে প্রকাশ করতে বলছে। সো কিলোওয়াট বললে হচ্ছে 1000 ভাগ দিতে হবে, সো এটা কাটা যাবে। সো দিন শেষে বোঝা যাচ্ছে যে এটা 19.6 হবে, রাইট? আই গেস তোমরা এটা মোটামুটি পারবা ক্যালকুলেশন। 196 ভাগ 100 করা মানে কি 19.6 না, সরি 1.96 হবে, আমি ভুল বলতেছি, 1.96, এই জায়গাটা হবে 1.96, রাইট? কারণ 196 ভাগ 100, খেয়াল করো আমি যদি 200 ভাগ 100 করতাম তাহলে কি 2 হতো না, তাহলে 200 থেকে কম আছে, তার মানে কি 2 এর থেকে কম হবে। সো দেখো এখানে 1.96 কিলোওয়াট, সি নাম্বার আনসার। আর নেক্সট পরের কোশ্চেনে দেখো, প্রতি সেকেন্ডে 10 লিটার। মাথায় রাখবা ফিজিক্সে প্রতি লিটার মানে হচ্ছে 1 কেজি, 1 লিটার মানে হচ্ছে 1 কেজি। ফিজিক্সে আমাদের একটা জিনিস সমান ধরে নিই যে 1 লিটার মানে ধরে নিই হচ্ছে 1 কেজি, 1 লিটার মানে কি ধরে নিই 1 কেজি। খেয়াল করো বলা হচ্ছে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য অন্তত পক্ষে আমাদের কত ক্ষমতার পাম্প আসলে দরকার পড়ে। সো পি ইকুয়াল টু হচ্ছে mgh/t। সো এম মানে হচ্ছে কত, এম মানে হচ্ছে আমাদের 10 লিটার, আর জি মানে হচ্ছে 9.8, আর এইচ মানে কত, এইচ মানেও 10, সো ডিভাইড বাই টি। একই রকম অ্যান্সার হবে না? দেখো আমরা আগে যেটা করেছি একই টাইপের ম্যাথ। সো আগে 100 ছিল, এই জায়গায় এখানে 20 ছিল, এখানে 10 আছে। সো এটা তো ক্যালকুলেশন করলে তোমরা পারবা, রাইট? সো এখানে আমাদের টি এর ভ্যালু 1 আছে, সো আমি তো এটা পারবই। সো 98 ভাগ 10 হবে না, 98 ভাগ 10, সো 10 কাটা দেয়, তাহলে এখানে কি হচ্ছে 980। সো 980 ওয়াট, সি নম্বর অ্যান্সার। ওকে, সো জাস্ট অভিকর্ষ বলজনিত যে ক্ষমতা, অর্থাৎ অভিকর্ষ বলের যে ব্যাপারটা আছে সেই সম্পর্কিত ক্ষমতা আমরা মোটামুটি করলাম। অ্যান্ড নেক্সট হচ্ছে কেস টু হচ্ছে ভার কেন্দ্র সম্পর্কিত ক্ষমতা। ভার কেন্দ্র সম্পর্কিত ক্ষমতার অনেকগুলো কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কুয়া পানিপূর্ণ থাকলে, কুয়া অর্ধপূর্ণ থাকলে, একটা ইটের ক্ষেত্রে তুলতে কাজ কত, অনেকগুলো ইট একটার উপর একটা রেখে ইমারত তৈরি করতে কাজ কত, কিংবা একটা লাঠি যদি এভাবে পড়ে যায় ভূমিতে সেক্ষেত্রে কাজের পরিমাণ কত, অনেকভাবে উদাহরণ আসলে দেওয়া যায়। সো আমরা এখন ভার কেন্দ্র সম্পর্কিত ক্ষমতা, দ্যাট মিনস আমি ব্র্যাকেটে লিখেছি পানিপূর্ণ কুয়ার জন্য, জাস্ট এই কনসেপ্টটা জানলে চলে। মূলত এই কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে, বাট এই কোশ্চেনটা কিন্তু আসলে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, যদিও ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে এটা দিয়েছিল, বাট সত্য কথা বলতে এটা আসলে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, কিংবা বইয়ের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, বইয়ের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ দিয়ে দিয়েছিল। বাট আসলে এরকম কোশ্চেন খুব কমই দেয়, 16-17 সালে মোটামুটি কিছু কোশ্চেন এরকম ছিল। সো আমরা তাহলে একটু কোশ্চেনটা দেখি, এবং তার আগে আমাদের কুয়ার ব্যাপারটা সবাইকে একটু ভালো ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। সো আমি কুয়ার যে কনসেপ্টটা আছে তোমাদের সেটা একটু বোঝাতে চাচ্ছি, দেন হচ্ছে আমি ম্যাথটা করে দিব। ওকে, সো দেখো কুয়ার যে কনসেপ্টটা আছে মূলত, তার আগে বুঝতে পারছি আসলে ভার কেন্দ্র বলছি কেন, আমি এটা ভার কেন্দ্রের কনসেপ্টের ভিতরে কেন রাখছি। খেয়াল করো ভার কেন্দ্র আমরা কখন অ্যাপ্লাই করব, যখন, খেয়াল করো ভালো করে বোঝো, যখন আমি W=mgh ফর্মুলা অ্যাপ্লাই করি তখন আমাদের এই হাইটটা নিয়ে আসলে কিভাবে, খেয়াল করো এটা হচ্ছে ভূমি, আর আমি এই জায়গাটা এম ভরের কোনো একটা বস্তু উপরে আছে,
দেখো এদের মধ্যবর্তী কোনো কানেকশন নাই। কানেকশন নাই মানে কি, এখান থেকে ধরো এমন একটা এখানে একটা বস্তু আছে, এই বস্তু এবং পৃথিবীর ভিতরে কিন্তু আকর্ষণ আছে, ফাইন আকর্ষণ আছে, কিন্তু সরাসরি কিন্তু আসলে একটা ডিস্টেন্স মানে কানেক্টেড নাই। এই প্রান্ত এবং ভূপৃষ্ঠ সরাসরি কানেক্টেড নাই, কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলা আছে, তাদের মধ্যে একটা দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্ব কানেক্টেড নাই। বুঝতে পারছো কানেক্টেড মানে কি, একটা প্রান্তের সাথে আর একটা প্রান্ত জোড়া লাগানো থাকে, এরকম কোনো কিছু নাই। কিন্তু দেখো ভাই, যদি আমি এরকম বলতাম যে একটা চিকন লাঠি, ধরো এমন একটা চিকন লাঠি আছে, সো লাঠিটা পড়ে গেল, সো সেই ক্ষেত্রে আমাদের এখানে কত বেগ আসলে দিবে, এরকম কোশ্চেনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের ভার কেন্দ্র নিতে হতো, কেননা আমাদের লাঠিটার প্রান্ত এই প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত কিন্তু কানেক্টেড। সো সেই ক্ষেত্রে আমাদের হাইটটা কিন্তু এই যে টোটাল যদি আমরা হাইটটা এইচ ধরে নিই, তাহলে আমাদের এটা যদি এরকম হয়, দেখো এক্ষেত্রে আমাদের h/2 লাগতো। ভার কেন্দ্র মানে কি, ভার কেন্দ্র মানে হচ্ছে যে পয়েন্টে যে বস্তুটা ব্যালেন্স থাকে, অর্থাৎ যেমন ধরো এই যে এমন একটা বস্তু আছে, এই বস্তুটাকে যেমন ধরো আমি এভাবে ধরে রাখছি, দেখো এই পয়েন্টে সে কিন্তু ব্যালেন্স অবস্থায় আছে, অর্থাৎ প্রায় মাঝ বরাবর। সো যেখানে মাঝ বরাবর যে পয়েন্টে ব্যালেন্স অবস্থা থাকে সেটাকে বলা হয় ভার কেন্দ্র, অর্থাৎ যে পয়েন্টে তার ঘূর্ণনের প্রবণতা থাকে না, যে পয়েন্টে তার ঘূর্ণনের প্রবণতা থাকে না, অর্থাৎ টর্কের সৃষ্টি হয় না। যদি এই বস্তুটা এরকম করে ঘোরার প্রবণতা থাকে, যদি এই বরাবর ঘোরার প্রবণতা থাকে, তাহলে এই বস্তুটা উপরের দিকে উঠবে না। দেখো এই যে এরকম করে ধরে রাখা মানে কি, এই দিকে পড়ে দেওয়া মানে কি, এই দিকে পড়ে দেওয়া মানে এই দিকে একটা বল আর উপরের দিকে একটা বল, দ্যাট মিনস এই যে এরকম, অর্থাৎ ঘূর্ণনের একটা প্রবণতা সৃষ্টি হয়, যেটাকে বলে থাকি আমরা টর্ক। সো যে পয়েন্টে টর্ক সৃষ্টি হবে না, যে পয়েন্টে স্থির থাকবে, সেটাকে বলা হয় সেন্টার অফ গ্রাভিটি, ভার কেন্দ্র। সো এই যে এই পয়েন্টটা, যে পয়েন্টটা আসলে স্থির থাকবে সেটাকে বলে থাকি আমরা সেন্টার অফ গ্রাভিটি, দ্যাট মিনস ভার কেন্দ্র। সো তাহলে এরকম একটা সুষম আকৃতির বস্তু যদি আমি নিই, তাহলে তার ভার কেন্দ্র হয়তো বা এই পয়েন্টটা হবে মাঝ বরাবর। কিন্তু যদি কোনো একটা বস্তু আমি যদি এরকম নিই, তাহলে ডেফিনেটলি তার মাঝ বরাবর থাকবে না, জিনিসটা এ বরাবর থাকবে, কেননা এই প্রান্ত আসলে মোটা। সো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যদি এই আকার এমন হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাথগুলো কেমন হয় বা ভার কেন্দ্রের যে ব্যাপারটা সেটা আসলে মাঝখানে থাকে না, এই কনসেপ্টটা নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট আসলে আলোচনা নাই। জড়তার ভ্রামক সম্পর্কে কিছু জিনিসপত্র আছে, বাট ম্যাথ যখন দিবে তখন আসলে এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই, তখন আসলে মাঝ বরাবরই দিবে। ঠিক আছে। সো আমি যদি একটা কুয়া চিন্তা করি, খেয়াল করো, আমি যদি একটা কুয়া চিন্তা করি, এই যে কুয়ার ব্যাপারটা দেখো, যে এই প্রান্ত পানি থাকে, এখানে পানি 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 পানি, ওকে, এই যে পুরোটা পানি জুড়ে থাকে। সো কুয়ার যে নিচের প্রান্ত এবং উঁচু যে প্রান্ত পরস্পর পানি দ্বারা কানেক্টেড, দেখো মাঝখানে কোনো ফাঁকা স্পেস নাই। যেমনটা বোঝাচ্ছিলাম যে এই স্টা প্রথম থেকে আমাদের যে দূরত্ব থাকে, সেটা কিন্তু আমাদের মাঝখানে ফাঁকা স্পেস থাকে, কানেক্টেড থাকে না। সো পানি কিন্তু এরকম থাকে না, পানি থাকে কি কানেক্টেড থাকে। দেখো এই প্রান্ত আর এই প্রান্ত কি থাকে, কানেক্টেড থাকে। তাহলে দেখো এই প্রান্ত যেহেতু এই প্রান্ত কানেক্টেড থাকে, তাই এটা কিন্তু সুষম আকৃতির বস্তু, যার কারণে আমরা কিন্তু এই যে মাঝখানে থাকবে, ভার কেন্দ্র থাকবে কই থাকবে, মাঝখানে, যার কারণে আমরা হাইট নেবে কিন্তু h/2। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমি কিন্তু এটা ভার কেন্দ্রের কনসেপ্টের ভিতরে রেখেছি। তো আমরা এখন তাহলে মোটামুটি ম্যাথে আসি। খেয়াল করো এটা আসলে কিভাবে করব। খেয়াল করো, একটা পানিপূর্ণ কুয়া নিলাম, এই যে এমন একটা পানিপূর্ণ কুয়া, অবশ্যই সুষম আকৃতি হবে, কারণ ইন্টারমিডিয়েটে তোমাকে বলেছি ইন্টারমিডিয়েটে অসম আকৃতির কোনো জিনিসপত্র আসলে থাকে না। সো এটা হচ্ছে আমাদের কুয়া। সো এই কুয়ায় পানি ভর্তি করা আছে, ঠিক আছে। সো পানিপূর্ণ কুয়া যেহেতু বলে দিয়েছি আমি, সো পানিপূর্ণ কুয়া। সো খেয়াল করো, সো পানিপূর্ণ কুয়ার জন্য আমাদের আসলে ক্ষমতাটা কিভাবে বের করতে হবে, খেয়াল করো। সো পানিপূর্ণ কুয়ার জন্য যে ক্ষমতা সেটা হচ্ছে W/T। সো আমাদের প্রথমে বের করতে হবে কাজ। সো W হবে mv/T। সো এখন খেয়াল করো, মূলত এটা আমাদের অভিকর্ষ বলজনিত কাজ বলা যেতে পারে, বাট এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রের ভিতরে পড়ে, এই জন্য আমি একটু আলাদা করে সেপারেট করে করাচ্ছি। ওকে, খেয়াল করো এটা হচ্ছে আমাদের কুয়া। এখন খেয়াল করো যে এই কুয়ার ব্যাসার্ধ কতটুকু, এটা রাউন্ড শেপটা দেখো তো, কুয়াটা কি রাউন্ড শেপ না? সো তার একটা ব্যাসার্ধ থাকবে না, এখান থেকে এতটুকু তার একটা ব্যাসার্ধ থাকে না? সো ডেফিনেটলি তার একটা ব্যাসার্ধ থাকে, দেখো একটা ব্যাসার্ধ থাকে, ফাইন। এই কুয়ার ভার কেন্দ্র কই আছে? ডেফিনেটলি এই জায়গাটাতে আছে, দেখো এই কুয়ার ভার কেন্দ্র। আমি ধরে নিচ্ছি যে পুরোটার যে ডিস্টেন্স আছে সেইটাকে ধরে নিচ্ছি হচ্ছে L, ধরে নিচ্ছি কি L, ওকে ফাইন। আচ্ছা, আর এই যে এইটাকে ধরে নিচ্ছে হচ্ছে h, ঠিক আছে। তাহলে h কি হবে, L/2 হবে, কেননা পুরোটা যদি L হয় তাহলে ভার কেন্দ্র আছে কই, এই পয়েন্টে। কেননা ভার কেন্দ্র কেন নিচ্ছি, কারণ নিচের প্রান্ত উঁচু প্রান্ত আমাদের পরস্পর পানি দ্বারা কানেক্টেড। সো সেই ক্ষেত্রে যেহেতু এটা সুষম বস্তু, তাই এই জায়গাটা সে ব্যালেন্স অবস্থা থাকে, এজন্য এটাকে আমরা বলছি ভার কেন্দ্র L/2, ঠিক আছে। কেন আমরা নিব L/2 সবসময়, কারণ সবসময় নিতে পারবো না কানেক্টেড থাকলে, ঠিক আছে। গড় সরণ নিতে হয়, গড় সরণ, এই জন্য আমরা এই কাজটা করতেছি। সো
সো খেয়াল করো আমাদের এই ক্ষেত্রে আসলে কি থাকবে যদি ভর না দেওয়া থাকে, যেমন আমরা জানি যে P = হচ্ছে W/T আর W মানে হচ্ছে mgh/T। সো এই ক্ষেত্রে আমাদের ভরের পরিমাণ যদি কুয়াতে যে পানি থাকে, এই পানির পরিমাণ যদি দেওয়া থাকে, ম্যাথ কিন্তু একদমই ইজি। আর হাইটটা কি, এই যে হাইট মানে তো L/2, অর্থাৎ কুয়ার যে পুরো দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাই, কিন্তু ভর অনেক সময় দেওয়া থাকে না, এই জায়গাটা ঝামেলা। ভর যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব? আমরা একটা সূত্র জানি যে ρ = m/v। সো m মানে কি? m মানে হচ্ছে ρv। এখন m মানে কি? m মানে হচ্ছে কুয়া কিন্তু কতটুকু পানি আছে সেই কুয়ার পানির ভর এটা। সো যেহেতু কুয়ার পানির ভর, তাহলে কুয়ার পানির ঘনত্ব আর এটা কুয়ার পানির আয়তন। সো কুয়া কতটুকু জুড়ে আসলে পানি আছে সেটা একটু খেয়াল করো। কুয়া কতটুকু জুড়ে পানি আছে সেটা একটু খেয়াল করি। দেখো পুরোটা জুড়ে পানি আছে, আর এটা একটা সিলিন্ডার আকৃতি। সো আমরা জানি πr²h সিলিন্ডারের যে আয়তন, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এইচ এর জায়গায় আমরা এল দ্বারা রিপ্লেস করেছি। তাই এটা দেখো, এটা হচ্ছে কুয়ার পানির ভর, অর্থাৎ কুয়ায় কতটুকু পানি আছে সেইটার ভর, কুয়ার পানির এটা ঘনত্ব, আর কুয়ার পানির আয়তন মানে কি এই যে পুরোটা। তো সিলিন্ডার আয়তন দেখো, সিলিন্ডার আয়তন কিন্তু এটা কিন্তু সিলিন্ডার টাইপের। সো তাহলে এই ক্ষেত্রে m = কি হবে? রোটা রো মতো থাকলো, এখানে হবে πr²h হবে না, এই ক্ষেত্রে পুরোটা নিতে হবে, পুরোটা এল নিতে হবে। আমি কিন্তু এখানে এইচ নিতে পারবো না, কেননা পানি এখানে পানির ভর, কুয়া কতটুকু পানি আছে সেটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে m, আর এই এইচটা কি? এইচটা হচ্ছে যে ভার কেন্দ্র, অর্থাৎ কুয়ার যে ভারকেন্দ্র আছে সেই ভারকেন্দ্র থেকে কুয়ার মুখ পর্যন্ত দূরত্ব। এটা একটু লিখে রাখতে পারো যে এইচ মানে কি? এইচ মানে হচ্ছে কুয়ার ভারকেন্দ্র থেকে, কুয়ার ভারকেন্দ্র সবসময় এখানে থাকে বিষয়টা এমন না। আমি পরে আরেকটা উদাহরণ দিব তোমাদের। কুয়ার পানির ভারকেন্দ্র থেকে, অর্থাৎ কুয়ার ভারকেন্দ্র থেকে কুয়ার মুখ পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে এইচ। আবার বলি, কুয়ার ভারকেন্দ্র থেকে কুয়ার মুখ পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে এইচ। সো এইচ মানে কি? L/2। সো এখন দেখো m মানে কত? m মানে হচ্ছে ρ πr²l, জি রেখে দিলাম। h মানে কত? L/2 আর a যে t, ঠিক আছে। সো তাহলে আমরা একটু ক্যালকুলেট করি। আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে πr²l² ρg বাই হচ্ছে 2t। এই শর্টকাটটা তোমরা মনে রাখতে পারো, এই শর্টকাটটা সুন্দরভাবে মনে রাখবা। কি লিখলাম দেখো, পাই, তারপরে ব্যাসার্ধ স্কোয়ার, তারপরে পুরোটা যেটা আছে সেটার স্কোয়ার, ρg/2t, ρg/2t, πr²l² ρg/2t, πr²l² ρg/2t। এবার একই কনসেপ্ট দিয়ে আমি তোমাদের আরেকটা জিনিস করাই। এটা হচ্ছে কুয়া পানিপূর্ণ থাকলে কি হয় সেটাই, সূত্রটা মনে রাখবা। আমরা এইটাতে ম্যাথ করব, কিন্তু আমরা কিন্তু ওই যেহেতু এটা এমসিকিউতে দিয়েছে এবং রিটেনে আসলে তুমি মোটামুটি চিত্র আঁকে এভাবে করতে পারো, ঠিক আছে। এই লাইন পর্যন্ত করে এসে দেন এখানে ভ্যালু বসালে ম্যাথ শেষ। সো আমরা এখন এমসিকিউ যেটা করবো সেটা এটাতে করবো। তো আমি আরেকটা একটু জিনিস তোমাদের দেখাতে চাই। যদি কুয়া এরকম অর্ধপূর্ণ থাকতো তাহলে আসলে কি হতো, আমি এই জিনিসটা একটু হালকা বোঝাই তোমাদের। যদি এরকম থাকতো তাহলে আসলে কি হতো, আমি তোমাদের যেটা বললাম যে একটু আগে যেটা বললাম যে আমাদের এই ক্ষেত্রে এম মানে কি? এম মানে হচ্ছে দেখো কুয়ার পানির ভর। সো কুয়া কতটুকু আছে দেখো তো, এইটুকু আমাদের কি? এতটুকু আমাদের L/2 না? দেখো তো, এতটুকু যদি L হয় তাহলে আমাদের অর্ধেক পূর্ণ আছে। সো অর্ধেক কত হবে? L/2। সো এতটুকু হচ্ছে L/2। সো এতটুকু হচ্ছে কুয়ার পানির ভর, আর এতটুকু হচ্ছে কুয়ার পানির আয়তন, অর্থাৎ কতটুকু জুড়ে সে পানি আছে ততটুকুর জন্য আয়তন বের করতে হবে। তাহলে এখানে আছে রো, আর ভি মানে কত? তাহলে এখানে πr²l/2 নিতে হবে এখানে। ফাইন। এবার এইচটা কত? তোমাকে বলেছিলাম এইচ মানে হচ্ছে তোমার কুয়ার পানির ভারকেন্দ্র থেকে, ভারকেন্দ্র কই আছে? কুয়ার পানি এতটুকু, তাহলে এর ভারকেন্দ্র কোথায় আছে? এর ভারকেন্দ্র কিন্তু সেখানে আছে, দেখো এর ভারকেন্দ্র কিন্তু সে এখানে আছে। সো এই ভারকেন্দ্র থেকে কুয়ার মুখ পর্যন্ত দূরত্বই হবে এইচ, ঠিক আছে। সো আমরা এতটুকু পেলাম এম, আর এইচ মানে কত? তাহলে দেখো এতটুকু হচ্ছে আমাদের L/2, সরি এতটুকু হচ্ছে আমাদের L/2 প্লাস, আর এতটুকু হচ্ছে আমার L/2 তার আবার 2, অর্থাৎ এতটুকু L/2 তার আবার অর্ধেক, তার মানে L/4। সো তুমি ক্যালকুলেট করলে পাবা হচ্ছে 3L/4। সো এখন কাজ হবে কি, তোমার এই জায়গাটা ভ্যালু বসিয়ে দিবা, এম এর ভ্যালু বসিয়ে দিবা আর এইচ এর ভ্যালু বসিয়ে দাও। সো এই জায়গাটা হবে L/2 আর এই জায়গাটা হবে 3L/4। তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এরকম পাবা না, এখানে সামনে 3 আসবে না, এখানে 8 আসবে না, দ্যাটস ইট।
বুঝতে পারছো? সো আমরা মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি যে আসলে এখানে কিভাবে আসলে ম্যাথ করতে হয়। এখানে মূলত এম এর ভ্যালু এবং এল এর ভ্যালু, এইচ এর ভ্যালু অনেকে বের করতে পারে না, যার কারণে আসলে ম্যাথটা পারে না। সো এখন আমরা যেটা করব, দেখো একটি পানিপূর্ণ বলে দেওয়া রয়েছে, তার মানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এল স্কোয়ার বাই 2t। ফাইন। সো এবার আমরা সব কিছু মুছে দিই, ম্যাথটা করি। ওকে, দেখো কিভাবে করতে পারি। কুয়ার ব্যাপারটা যদি এখন আসে, আমার মনে হয় যে তোমরা এটা পারবা, মোটামুটি ইনশাআল্লাহ পারবে। ওকে, সো একটি পানিপূর্ণ কুয়ার জন্য আমাদের যে গভীরতার যে ব্যাপারটা দেওয়া রয়েছে, দেখো আমি পাশে যদি একটু চিত্রটা আঁকি। সো গভীরতার যে ব্যাপারটা আসতে মানে পুরো এল দেওয়া রয়েছে, এল এর ভ্যালু কত 12 মিটার, এবং ব্যাস দেওয়া রয়েছে, অর্থাৎ পুরো ব্যাস দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে 1.8। সো আমি ব্যাসার্ধ কীভাবে বের করবো, এটাকে 2 দ্বারা ভাগ করো, 1.8 ভাগ 2, এটা হচ্ছে মিটার। সো 1.8 ভাগ হচ্ছে এটা 18 ভাগ 10 করা যেতে পারে, ডিভাইডেড বাই 2। সো 18/10 ইন্টু হচ্ছে 2 মিটার, ঠিক আছে। সো এখানে হবে 9, এখানে হবে 5। সো 5 দুগুণে 10, 9 বাই এখানে 10, 9 বাই কত 9/10 এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। কুয়ার ব্যাসার্ধ এটা। সো কুয়ার ব্যাসার্ধ দেওয়া রয়েছে এবং কুয়ার দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে সেটা পেলাম, এবং বলা হচ্ছে একটা টাইম দেওয়া রয়েছে 24 মিনিট। টাইমটা কত 24 মিনিট। সো 24 মিনিট আমি এটাকে সেকেন্ডে করবো, সো 60 দ্বারা গুণ করি। সো আমাদের এখানে কত হচ্ছে খেয়াল করো, 4 ছক 24 4, হাতে থেকে 2, 6 দুগুণে 12, 12 আর 2 14, 12 আর 2 14, এরকম আসতেছে 1440 সেকেন্ড। ওকে ফাইন। পানি শূন্য করতে এখন পানির ঘনত্ব দেওয়া হয়েছে, পানির পাম্পটির ক্ষমতা। সো ক্ষমতা সূত্র কি, পি ইকুয়াল টু W/T। সো আমরা একবারে সূত্র অ্যাপ্লাই করবো, পাই আর স্কোয়ার এল স্কোয়ার রো জি বাই হচ্ছে 2t। সো পাই মানে হচ্ছে 3.14। সো আমি একটা কাজ করি, এটাকে 3 ধরে নিই ম্যাথ করার সুবিধার্থে। আর স্কোয়ার মানে কত, এই যে 9 স্কোয়ার বাই হচ্ছে কি 10, আমরা এটাকে লিখতে পারি 0.9 লিখতে পারি। সো 0.9 লেখার দরকার না, আমরা একটা কাজ করি, এই যে 9/10 তার স্কোয়ারই রেখে দিই, সমস্যা নাই, ইন্টু পাই আর স্কোয়ার এল স্কোয়ার মানে কত 12 স্কোয়ার, রো মানে কত 1000 ইন্টু জি মানে কত 9.8, আমরা এটাকে 10 ধরবো। ফাইন। এবার 2 ইন্টু টি মানে কত, টি মানে হচ্ছে 1440 সেকেন্ড, রাইট। 4 ছক 24, 24 হাতে থেকে 2, 6 দুগুণে 12, 24 4 হাতে থেকে 2, ঠিক আছে। আই গেস মনে হয় ঠিক আছে ক্যালকুলেশন। ওকে ফাইন। সো আমরা একটা কাজ করি, দেখো এই শূন্য কেটে দিই, ঠিক আছে। এখন দেখো এখানে 12 স্কোয়ার করলে কত হয়, 12 স্কোয়ার করলে কিন্তু 144 হয়, রাইট। তোমরা এটা তো মোটামুটি জানো। সো 144 আছে এখানে, 144 আর 12 স্কোয়ার মুছে দিলাম। ফাইন, এটা থাকলো, এখানে মুছে দিলাম, এটা আমার এখানে কিছু থাকলো না, এই যে এরকম কিছু থাকতেছে। ফাইন। সো এইবার আমরা যেটা করলাম সেটাকে দেখো, এখানে 2 আছে, এই 2টাকে যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে হয় 500। তাহলে এবার একটু ক্যালকুলেট করি, 3 9 স্কোয়ার করলে হয় 81, এখানে হয় 100, ইন্টু এখানে হয় 500। ফাইন। এবার একটু খেয়াল করো, এখানে আমাদের 2টা শূন্য কাটা যায়, তার মানে এখানে 5 থাকে শুধু। সো 3 5 15, 15 গুণ হচ্ছে কত 81। সো 15 গুণ 81 পারবো এখন, দেখো 15 গুণ 81। আমি একটা কাজ করি, আমি আরও একটা সহজভাবে করি, এত প্যারা না নিয়ে, সেটা হচ্ছে 5-এর সাথে এটাকে গুণ করি, তারপরে এটার সাথে গুণ করবো। 5 একে 5, 5 8 40, 5 একে 5, 5 8 40, 405 হলো, গুণ 3। এবার আমাদের ক্যালকুলেট করতে কিন্তু সুবিধা হবে, রাইট। এখানে হবে না কত 405 গুণ 3 করলে কত হয়, এটা আমরা ইজিলি পারবো। যে আমরা এটাকে 400 যদি ধরে নিই, 400 তাহলে 1200 আর 15, তাহলে 1215 ওয়াট হবে। এখন আমাদের কি বের করতে বলছে, হর্স পাওয়ারে বের করতে বলছে। সো হর্স পাওয়ার বের করতে বললে কত হয়, 746 দ্বারা ভাগ করতে হয় না, আই গেস তোমরা সেটা জানো। হর্স পাওয়ার করতে গেলে কি করতে হয়, 746 দ্বারা ভাগ করতে হয়। সো ক্যালকুলেট করো 1 পয়েন্ট সামথিং হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। 7 দুগুণা 14 না, তো 1400 তো আর হয় নাই। সো 1400 নিচে তো মানে 1 পয়েন্ট সামথিং। সো 1 পয়েন্ট সামথিং কয়টা আছে এখানে, 1 পয়েন্ট সামথিং কার আছে, এ নম্বরের অ্যান্সার হয়ে গেছে। ম্যাথ ডান, কথাই ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট আমার হচ্ছে কেস 3। দেখো বেগ সম্পর্কিত কাজ, দ্যাট মিনস যদি বেগ থাকে তাহলে কাজ কীভাবে নির্ণয় করতে হবে, দ্যাট মিনস এইটাকে বলতেছি আমরা ক্রেনের ক্ষমতা। সো ক্রেনের ক্ষমতা আমরা কীভাবে বের করবো, এখানে একটা ম্যাথ দেওয়া রয়েছে বেগ সম্পর্কিত কাজ। সো আমি এইটা একটু তোমাদেরকে একটু দেখাই, তাহলে আমাদের মোটামুটি যে ক্ষমতার যে ব্যাপারটা আছে এটা আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা কি জানি যে পি ইকুয়াল টু হচ্ছে W/T জানি, এবং W মানে হচ্ছে Fs জানি। এখন দেখো F ইন্টু S/T, S/T মানে কি জানো,
s/t মানে হচ্ছে, দেখো এটাকে s বলছি না, যখন s বলি তখন আনুভূমিকভাবে যদি সরণ থাকে তাহলে s বলি, আর যখন উলম্ব সরণ বলি তখন আমরা h বলি, রাইট? সো আমরা এই s টাকে কিন্তু h দ্বারা রিপ্লেস করতে পারি। সো একই মিনিং, s/t এর যে মিনিং h/t এর একই মিনিং। s/t এর মিনিং কি? v। দেখো v, কারণ আমরা যদি এই জিনিসটাকে আরো এইভাবে বুঝতে চাই যে mg h/t, আমরা এটা তো জানি নাকি? সো mg মানে কি? m, এই যে এটা কি f, আর এখানে h/t, সো h/t মানে কি? v, রাইট? সো f মানে কি আবার mg, v। সো যদি কখনো v থাকে তো ম্যাথে হাজারো ডাটা দেওয়া থাকলেও তুমি যে সূত্রটা ইউজ করবা mgv, mgv, mgv। কথা কি বুঝতে পারছো? তোমার ম্যাথে হাজারো ডাটা দেওয়া থাকুক, অসুবিধা নাই, সূত্র কি? mgv। এখন ম্যাথটা দেখো পারো কি না। এখানে অনেক কিছু দেওয়া থাকতে পারে, সমস্যা নাই। তোমার এখানে অনেক কিছু দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখানে একটা f দেওয়া থাকতে পারে, সমস্যা নাই, mgv, mgv। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করে দেখো যে এখানে তোমার হচ্ছে যে এখানে দেখো 1000 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ির সমান্তরাল রাস্তায় এত সমগতিতে চলাবস্থায় বিপরীত দিক থেকে এত বল অনুভব করে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা। সো mgv, তো আমাদের একটা কাজ করি, সরাসরি fv সূত্র ইউজ করতে পারছি, আমাদের mg ইউজ করা লাগছে না, যেহেতু আমাদের সরাসরি বলের পরিমাণ দেওয়া রয়েছে। f এর পরিমাণ হচ্ছে 400 নিউটন আর v মান হচ্ছে 10 নিউটন। সো 400 গুণ 10 মানে হচ্ছে 4000 ওয়াট, কিন্তু আমাদের কিলো ওয়াট চাইছে। সো 1000 দ্বারা ভাগ করলে হবে 4 ওয়াট। সো মোটামুটি ক্ষমতার ব্যাপারটা মোটামুটি আশা করা যায় শেষ। অ্যান্ড দেন লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে শক্তি নির্ণয়। সো শক্তি নির্ণয় প্রথম যে কেস 1 লিখেছি হারানো স্থিতিশক্তি, বা হারানো স্থিতিশক্তির আরেকটা নাম আছে বিভব শক্তি। সো আমি এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব, ওকে? সো মোটামুটি আমাদের যে ক্ষমতার ব্যাপারটা ছিল, ক্ষমতা মোটামুটি আমরা বুঝে নিলাম। আমরা মোটামুটি এখন যে কোনো ম্যাথ দিলে পারবো ইনশাআল্লাহ। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হারানো স্থিতিশক্তি, নেক্সট হচ্ছে গতিশক্তি, তারপরে পরের যে টপিকটা। হারানো স্থিতিশক্তি মানে কি? খেয়াল করো, কোন একটা বস্তু m ভরের কোন একটা বস্তু এখানে আছে, সে একটা হাইটে আছে। এই হাইটে থাকার কারণে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে mgh, রাইট? এই সূত্র আমরা অ্যাপ্লাই করে থাকি। অর্থাৎ খেয়াল করো, কোনো একটা বস্তুর হাইট যত বেশি তার স্থিতিশক্তি তত বেশি না? খেয়াল করো, w = যদি আমি mg কে কনস্ট্যান্ট রাখি তাহলে আমি যত h বাড়াবো তত w কি বেশি না? আমি mg কে বাড়াচ্ছি না, এই যে বস্তুটার ভর তাকে আমি বাড়াচ্ছি না, আর জি তো কনস্ট্যান্ট। যদি ভরটাকে না বাড়ে তাহলে জিটা যেহেতু কনস্ট্যান্ট, মানে এটা আমি পৃথিবী পৃষ্ঠের কথা চিন্তা করছি, আমি মঙ্গল গ্রহ কিংবা হচ্ছে বৃহস্পতি গ্রহের কথা চিন্তা করছি না। সো সেক্ষেত্রে আমাদের জিটা কনস্ট্যান্ট, ফাইন। সো তাহলে আমি যদি এখন এই কথা চিন্তা করি, আমি যদি এই বস্তুটাকে যদি আরও উঁচুতে উঠাই তাহলে এই বস্তুটার হাইট বেশি হবে, আর হাইট বেশি হলে তার কী হবে? আমাদের এটাও বেশি হবে। এখন তার মানে কি? কোন একটা বস্তুর হাইট যদি কমে যায় তার মানে কি? তার স্থিতিশক্তি কমে যাবে, তার মানে তার স্থিতিশক্তি হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যদি বস্তুটা এখানে থাকে, সে ফর এক্সাম্পল এই বস্তুটাকে আমি যদি h2 ধরে নিই, দেখো এই বরাবর আছে সে বস্তুটা এখানে, এখন এটা হচ্ছে h1, তাহলে এখান থেকে যদি এখানে চলে আসে কোনো একটা বস্তু, তার মানে কি? তার স্থিতিশক্তি কমে যাচ্ছে না? যত হাইট থাকবে তার স্থিতিশক্তি তত বেশি, কিন্তু হাইট কমে যাওয়া মানে কি? তার স্থিতিশক্তি কমে যাবে। তার মানে হাইট যত বেশি আছে স্থিতিশক্তি বেশি, হাইট যত কমে যাবে স্থিতিশক্তি কত তো কম হবে, স্থিতিশক্তি তত কম হবে। তার মানে কি? স্থিতিশক্তির পরিমাণটা কমে যাচ্ছে, স্থিতিশক্তির পরিমাণটা তত কমে যাচ্ছে, ফাইন। এখন আমরা দেখি, খেয়াল করো, বলা হচ্ছে 10 মিটার উঁচু স্থান থেকে, আচ্ছা আমি এটা ম্যাথ করার আগে আরেকটু বলি, খেয়াল করো, যদি এখান থেকে বস্তুটা ড্রপ দিয়ে এখানে আসে, কোন একটা বল আছে, বলটা এখানে আছে, তার মানে তার স্থিতিশক্তি mgh/2। খেয়াল করো, h/2 না, আমি একটু ভুল বলছি, mgh2, ঠিক আছে? কোন একটা বস্তু এখানে আছে, ওখানে আছে, এবার সে মাটিতে ড্রপকে সে এইখানে আসছে, এই জায়গাটা আসছে, তাহলে এখন বিভব শক্তি কত হবে? mgh1। তাহলে কতটুকু সে কমেছে? এতটুকু কমেছে না? তাহলে মানে কি পরিবর্তন হবে না? সো আমি কি করব? বিয়োগ করব। অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে mgh2 আর এখান থেকে এতটুকু হচ্ছে mgh1। সো পুরোটা থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই আমি পাবো কতটুকু? এতটুকু পাবো না? এতটুকু পাবো না? সো তাহলে আমি এখান থেকে যদি mg কমন নিই তাহলে এখানে পাবো হচ্ছে h2 - h1। ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের হারানো স্থিতিশক্তি। অর্থাৎ কতটুকু হারাচ্ছে স্থিতিশক্তি? এতটুকু তার ছিল, মানে এখান থেকে এতটুকু ছিল, কিন্তু কমে যাচ্ছে কতটুকু? এতটুকু হাইটের কারণে তার স্থিতিশক্তি কমে যাচ্ছে না? সো এতটুকু। সো এখন খেয়াল করি, কোশ্চেনটাতে বলা হচ্ছে 10 মিটার উঁচু একটা স্থান থেকে, আমি এটাকে ধরে নেব 10 মিটার উঁচু একটা স্থান থেকে কত গ্রাম ভরের, এটাকে বলা হচ্ছে 100 গ্রাম ভরের
100 গ্রাম ভর বিশিষ্ট একটি বলকে ফেলে দিলে যদি পুনরায় বলটি কত মিটার উঁচুতে ওঠে, এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 8 মিটার। সে এখান থেকে পড়ে আবার ড্রপকে সে এই পর্যন্ত উঠছে। উঠার ফলে কি বলা হচ্ছে, তার কি পরিমাণ স্থিতিশক্তি ক্ষয় হয়েছে। ক্ষয় মানে কি, এতটুকু স্থিতিশক্তি তার নষ্ট হয়েছে। সো কি করব এখানে, জাস্ট এখানে কি করব, 10 মাইনাস কত করব, 8। আর এম মানে কত, এম মানে হচ্ছে 100 গ্রাম। সো 100কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কেজি পাই। তার মানে এটা হবে কত, 100 ভাগ হচ্ছে 1000। সো 1000 মানে কত, 1/10। সো এটা হবে 1/10 ইন্টু জি মানে কত, জি মানে আছে 9.8। সো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটাকে কি ধরে নেব, তোমার হচ্ছে 10 ধরে নেব। সো 10 কাটা দেয়, তাহলে থাকে হচ্ছে 2। তো এটা যেহেতু 9 এটা আমি ধরে নিচ্ছি, তার মানে 2 থেকে একটু কম হবে। 2 থেকে একটু কম কই আছে, এই দেখো 1.96। তার সাথে দেখো পার্থক্য আছে, বেশ পার্থক্য আছে অপশনগুলো, একটা 19, তারপরে 98, 1.96। সো অ্যান্সার হবে ডি নম্বর। তাহলে আমরা স্থিতিশক্তির কনসেপ্টটা বুঝলাম এবং হারানো স্থিতিশক্তির কনসেপ্টটা মোটামুটি বুঝে নিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গতিশক্তি নির্ণয়। গতিশক্তি নির্ণয়ের দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে একটা বেগ থাকলে, একটা হচ্ছে দুইটা বেগ থাকলে। সো প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে একটা বেগ থাকলে, অর্থাৎ গতিশক্তি নির্ণয় একটি বেগ থাকলে আসলে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখবো। সো খেয়াল করো, আমরা যখন গতিশক্তি দেখবো, আমরা স্থিতি সম্পর্কে, স্থিতি গতিশক্তি বা স্থিতিশক্তি কিংবা হচ্ছে বিভব শক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। দেখো আমি তোমাদের একটা লং টাইম ক্লাস নিচ্ছি, হ্যাঁ, মানে আমি যে ক্লাসটা এখন রেকর্ড করতেছি আমি টানা ক্লাস নিচ্ছি। সো লম্বা একটা ক্লাস নিতে গেলে দাঁড়িয়ে থেকে এতগুলো লাইটের মাঝে সো অনেক সময় একটু ভুলভ্রান্তি থাকতে পারে। সো কাইন্ডলি তোমরা এই জিনিসগুলো বাইরের সমালোচনা না করে আমাকে যদি পার্সোনালি বলো যে ভাই আপনার পড়ানো এরকম না, এরকম হলে ভালো হয়, কিংবা ভাই আপনার এই লেকচারে একটু মনে হচ্ছে রং আছে, আপনি একটু দেখতে পারেন, অবশ্যই আমি সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করব এবং আমি নিজের সংশোধন হয়ে পরবর্তীতে তোমাদের জন্য আমি আরও দেখা যাচ্ছে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবো। বাট তুমি যখন বাইরে বলবো যে ভাইয়া ভালো পড়ায় না, হ্যান ত্যান হাবি যাবি, ভাইয়ের কাছে পড়ে উপকার হয় না, তুমি যদি এই কথাগুলো বলো তাহলে দিন শেষে কিন্তু আমি পরিবর্তন হতে পারছি না। আমার আসলে কোথায় গ্যাপ আছে আমি জানছি না, আমি বুঝতে পারছি না। মানুষ মাত্রই ভুল। আমি এত লং টাইম ক্লাস নিচ্ছি, টানা ক্লাস নিচ্ছি, সত্য কথা বলতে এই যে তোমার কোনো কাট সাট ব্যতীত, দেখো আমি লাইভ ক্লাস নিতে গেলে কিন্তু অনেক গল্প করা লাগে, যে কমেন্ট পড়া লাগে, কমেন্টে রিপ্লাই দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে, রাইট। অনেক সময় ক্লাসে দেখা যাচ্ছে যে এক্সট্রা গল্পও হয়। সো অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার 1 ঘন্টা ক্লাস, লাইভ ক্লাসে সেটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো নেওয়া লাগে। যেমনটা আমি যদি বলি গত বছর আমি লাইভ ক্লাস নিয়েছিলাম, সো প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 2 ঘন্টার কোনো নিচে ছিল না, এমন ক্লাস ছিল 3 ঘন্টা। বাট ওইগুলো এখন রেকর্ড করে দেখতেছি মাত্র 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে হয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে হাফ অ্যান্ড ডবল। এই ক্লাসটা আমি লাইভে নিলে তার ডাবল সময় লাগতো। সো লং টাইম ক্লাস নিচ্ছি, এর ভিতরে একটু ভুলভ্রান্তি থাকতে পারে। সো এটা তোমরা পজিটিভলি অ্যাকসেপ্ট করবা। অ্যান্ড দেন হচ্ছে এই জিনিসটা তোমাকে বলো যে ভাই এরকম না এরকম, অবশ্যই আমি সেটা তোমাদের হচ্ছে পরবর্তীতে আরও দেখা যাচ্ছে ভালো করে পড়ানোর চেষ্টা করব নিজের সংশোধন হয়ে। সো এটা বাইরে আসলে না বলাটা বেটার, ঠিক আছে। অনেকে আসে, অনেক স্টুডেন্ট এরকম করে, সেটা না করাটা বেটার। ওকে, কোনো টিচারের সাথে, শুধু আমার সাথে না, কোনো টিচারের সাথে এটা না করাটা বেটার। ওকে, যাই হোক। সো গতিশক্তি নির্ণয় একটি বেগ থাকলে, ওকে। সো আমরা মোটামুটি একটি বেগ থাকলে গতিশক্তিতে ব্যাপারটা আমরা এটা মোটামুটি 9 থেকে পড়ে আসছি, যে একটা বেগ থাকলে। এখন দুইটা বেগ থাকলে কি হয় সেটা হয়তো বা তোমরা অনেকে পড়ো নাই, সেটা আমরা দেখব। সো একটা বেগ থাকলে এটা হয় মোটামুটি আমরা একটু সবাই জানি। সো এটাকে আমি আরেকটু মডিফাই করব, সেটা হচ্ছে আমি উপরে এম দ্বারা গুণ করব, উপরে এম দ্বারা গুণ করব। দেখো আমি কি করব, এখানে এম ভি স্কোয়ার আছে, আমি উপরে এম দ্বারা গুণ করব, আমি নিচে এম দ্বারা গুণ করব, মানে উপরে এম নিয়েছি নিচেও এম নিয়েছি। অসুবিধা আছে, আমি কাটাকাটি করে দিলে তো এটাই আসে। তাহলে আমি পাচ্ছি কি, হাফ পাচ্ছি হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, এখানে পাচ্ছি হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই হচ্ছে এম। সো খেয়াল করো, আমরা জানি হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। সো আমি যখন এম স্কোয়ার ভি স্কোয়ার করবো তখন এটা পি স্কোয়ার লেখা যায়। সো হাফ এখানে হবে পি স্কোয়ার বাই হচ্ছে এম। তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি কি, এখানে হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে 2m, রাইট। এই জিনিসটা পাচ্ছি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এই ফর্মুলাটা আমাদের লাগবে আসলে, ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার অর পি স্কোয়ার বাই হচ্ছে 2m। এখন এই সূত্র যদি আমরা জানি তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ করতে পারবো। খেয়াল করো, বলা হচ্ছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে এত। দেখো এটা কিন্তু ভরবেগ, এটা কিন্তু আমাদের বেগ, এটা হচ্ছে ভরবেগ। সো 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া রয়েছে 200 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে। সো গতিশক্তিটা কীভাবে বের করবো, খেয়াল করো, আমরা সূত্র কিন্তু জানি, পি স্কোয়ার মানে কত, ভরবেগ। সো ভরবেগ স্কোয়ার মানে কত, ভরবেগ মানে হচ্ছে 200, তার হচ্ছে স্কোয়ার বাই হচ্ছে 2 × m, m মানে কত, 100।
সো এখানে দেখো 200 গুণ 200 আর নিচে হচ্ছে 200, সো একটা 200 কাটা দেয় তো থাকে হচ্ছে 200, সো অ্যান্সার হবে 200 জুল, সি নম্বর। অ্যান্ড দেন আমরা যদি নেক্সট কোশ্চেনটা যদি দেখি, খেয়াল করো নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে যে 3 কেজি ভরের একটি পাথরকে যদি এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে 2 সেকেন্ড পরে তার গতিশক্তিটা কত। সো একটু ম্যাথটা ঘোরাইছে, দেখো কোশ্চেনটা আসলে কেমন। আমরা জানি যে গতিশক্তির জন্য যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে হাফ এম কত, এখানে এম হচ্ছে 3, এখন ভি স্কোয়ার। সো এই ভি স্কোয়ারের পরিমাণটা সরাসরি দেওয়া নাই, হ্যাঁ বলা হচ্ছে একটা বস্তুকে আমি এত বেগে উপরের দিকে নিক্ষেপ করছি, অর্থাৎ কোনো একটা বস্তু আছে এম ভরের, এই বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে এটার আদিবেগ দেওয়া রয়েছে, এটার আদিবেগ কত 30 ms/-1 উপরের দিকে দেওয়া রয়েছে, এবং 2 সেকেন্ড, ধরো আমি এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ তার 2 সেকেন্ড সময় লাগলো। এই 2 সেকেন্ড সময়ে উহার গতিশক্তি কত। সো 2 সেকেন্ড সময় আমরা একটা বেগ পাবো না, এই পয়েন্টটা আমাদের গতিশক্তি বের করতে বলা হচ্ছে, তার মানে এই পয়েন্টের বেগ লাগবে না আমার। সো ভি ইকুয়াল টু কি হয়, ইউ মাইনাস জিটি, কারণ উপরের দিকে উঠলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করা লাগে। ইউ মানে কত 30, আর জিটাকে আমি ধরে নিব 10, ঠিক আছে, ইন্টু সি। সো এখানে হচ্ছে 10 হচ্ছে 10, আমাদের দ্য অ্যান্সার হবে তার থেকে একটু কম হবে, কারণ আমি এখানে কত ধরে নিয়েছি 10 ধরে নিয়েছি। যদি এটা বিয়োগ করছি, সো বিয়োগ করা, যদি বিয়োগ করতাম তাহলে এটা বেশি আসতো না, তার মানে আমাদের উত্তর একটু বেশি আসবে। দেখো এখানে 9.8 করলে কত হতো, 19.6 হতো, তার মানে 30 থেকে 19.6 বাদ দিলে কত হয়, 10 দশমিক সামথিং হয় না। সো আমাদের তাহলে এখানে একটু বেশি আসবে, যা আসবে তার থেকে একটু, আমাদের এখানে যা আসবে তার থেকে একটু বেশি আসবে, কারণ এখানে বিয়োগ করছি। তাহলে দেখো এটাকে 10 স্কোয়ার করলে কত হয় 100, সো এটা হচ্ছে 50, তাহলে এখানে 150, তার থেকে একটু বেশি আসবে 150 থেকে বেশি, এই যে 162, কেননা এই যে দেখো এখানে কিন্তু আমাদের 20 আছে, এখানে যদি 9.8 ধরতাম, 9.8 ধরলে কত হতো 19.6 হতো না এটা। সো 19.6, তার মানে এখানে 10.4 হতো, তো আমি এখানে ধরেছি কত 10 ধরেছি, তো 10.4 হলে একটু বেশি হতো না, এই জন্য আর কি। দেখো এর কাছাকাছি অপশন কিন্তু নাই, অনেক পার্থক্য আছে। সো 162.24 বোঝা যাচ্ছে। এবার বিশেষ ক্ষেত্র মানে সরাসরি ফর্মুলা না দিয়ে এখান থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসলে আসতে পারে সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। খেয়াল করো, যদি কখনো এমন হয় যে আমাদের এই যে গতিশক্তি n গুণ হলে ভরবেগ কিংবা হচ্ছে বেগ যদি চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথগুলো করতে পারি। খেয়াল করো, আমাদের এখানে সম্পর্ক হচ্ছে গতিশক্তি যদি n গুণ করে দিই, গতিশক্তির পরিমাণটা কি গুণ করে দেবো, n গুণ করে দিলে আমাদের বেগের পরিমাণ অথবা ভরবেগের পরিমাণ আমাদের চাইছে। সো আমরা কিভাবে করতে পারি, দেখো এইটার সাথে এটার সম্পর্ক কেমন, এর সাথে এটার সম্পর্কটা কেমন দেখো তো, এরকম না, অথবা পি এর সাথে সম্পর্কটা কেমন, এরকম না। এখন যদি আমি গতিশক্তি বের করতে চাই, মানে ভরবেগ বেগ যদি বের করতে চাই, তাহলে রুট ওভার এরকম দিতে হবে না, দেখো তো রুট ওভার দিলে হয় না, দেখো তো আমি রুট ওভার দিয়ে দিই, আমি যদি এইটার সাথে চিন্তা করি তাহলে রুট ওভার ভি ইকুয়াল টু রুট ওভার ইকে, অথবা পি যদি চিন্তা করি তাহলে রুট ওভার ইকে, বিষয়টা এমন না, খেয়াল করো তো এরকম তাই না। তার মানে আমি যদি ভি এর সাথে কে এর যে সম্পর্ক দেখাবো, তার মানে গতিশক্তির ভ্যালু যত থাকবে সেটাকে যদি আমরা রুট করে দিই তাহলে তো অ্যান্সার হয়ে যায়। আমি যদি আরও শর্টকাট শিখতে চাই, খেয়াল করো আমি যদি EK2 বাই EK1 যদি করি, তাহলে এখানে হবে V2 বাই হচ্ছে V1 তার হোল স্কোয়ার। আমরা তো এটা মোটামুটি বুঝি, যেহেতু এটা সম্পর্ক হচ্ছে এরকম, তো দুইটা ভিতরে তুলনা করলে এরকম হয় না। এখন গতিশক্তি n গুণ করা মানে কি, ধরো EK1 ইকুয়াল টু EK ধরে নিচ্ছি, আর EK2 মানে হচ্ছে NEK, অর্থাৎ গতিশক্তি কত গুণ করে দিয়েছি আমি, n গুণ। সো এইটা মানে EK আর এটা মানে হচ্ছে NEK। সো এটা কাটা যায়, তাহলে V2 ইকুয়াল টু থাকছে কত, রুট ওভার V1, দেখো এরকম থাকতেছে না। তাহলে কি বললাম তোমাকে আমি, যে ভি ইকুয়াল টু কি করতে হবে, যেইটা থাকবে গতিশক্তির n গুণ সেটাকে রুট করে দিলে তো উত্তর হয়ে গেল। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে বিষয়টা এমন, দেখো খেয়াল করো শর্টকাট সূত্রটা এমন, V2 ইকুয়াল টু রুট ওভার n V1, এনটা কি, যদি গতিশক্তি n গুণ করে দিই, কেননা এটা আমাদের কি সম্পর্ক আছে, দেখো বর্গের সমানুপাতিক। সো এটাকে আমি যদি করি তাহলে এখানে রুট করে দিলে অ্যান্সার হয়ে যায়। দেন আমি যদি আবার P2 করি, একই সম্পর্ক না, কারণ একই জিনিস আছে দেখো, তাহলে এখানে রুট ওভার n, এখানে হবে কি P1। সো এই যে দুটো সূত্র আছে, শর্টকাট যে ফর্মুলাটা আছে এটা জানলে চলবে। এনটা কি, এনটা হচ্ছে গতিশক্তির গুণ, এটা লিখে রাখো, এনটা হচ্ছে গতিশক্তির গুণ, EK এর গুণ, অর্থাৎ গতিশক্তি কত গুণ এটা বলা হচ্ছে। সো খেয়াল করো, একটি কোণের ভরবেগ P, গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ কত, গতিশক্তি কত গুণ, দ্বিগুণ। এই যে গতিশক্তি দ্বিগুণ মানে কি, ভরবেগ চাইছে। সো এই যে উত্তর এটা, এই যে n এর ভ্যালু 2 বসায় দাও, অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার কত, আনসার A নম্বর, রাইট। এবার দেখো আমার পরের কোশ্চেন, এখানে জাস্ট P1 কে P দ্বারা রিপ্লেস করেছে, আর কিছু না। এখানে আমাদের একটা গাড়ির বেগ আছে, ফাইন, বলা হচ্ছে
প্রায় কোন গতিতে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে, প্রায় কোন গতিতে চললে গাড়ির গতিশক্তি দ্বিগুণ হবে। সো এখানে 2 বসাই দিলাম, কিন্তু এখানে ভি সরাসরি দেওয়া নাই, মানে এখানে একটা বেগ দেওয়া রয়েছে। আগে আমাদের জাস্ট একটা পি দ্বারা ডিনোট করছিল, এখন আমাদের ভি এর একটা ভ্যালু দেওয়া রয়েছে। সো আমরা জানি যে কিলোমিটার পার আওয়ারকে আমি যদি হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমার 3.6 দ্বারা ভাগ করতে হয়। 3.6 দ্বারা ভাগ করো। সো 3.6 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে 10 আসবে না। সো 10 ms/-1। সো আমাদের এখানে কত হবে? 10 হবে। সো 10√2 করলে কত হয়? √2 মানে কত? 1.41 না, ইন্টু 10 মানে কত? 14 দশমিক সামথিং, 14.1। এই দেখো ডি নম্বর 14.1 হবে। ওকে ফাইন। নেক্সট, এই যে বেগ যদি n গুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ? এই কোশ্চেনটা এখনো ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, তবে আসার পসিবিলিটি আছে। এই জন্য আমি স্টার চিহ্ন ধরে লিখে রাখেছি যদি বেগ n গুণ করা হয়। অর্থাৎ এখন যদি বেগটা আমি n গুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কেমন হয় বলো? ek2 ইকুয়াল টু কি n স্কয়ার হবে না? n স্কয়ার ek1, কারণ কি এটার সাথে তো স্কয়ারের সম্পর্ক, সো n স্কয়ার করে দিতে হবে। এটা কিসের গুণ? এটা ভি এর গুণ। ভি এর গুণ যদি থাকে তাহলে স্কয়ার করতে হবে। এই একই ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা n স্কয়ার করলে ম্যাথ শেষ। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে দুটি বেগ থাকলে গতিশক্তি কিভাবে নির্ণয় করতে হবে। সো দুটি বেগ থাকে, তোমাদের একটু আগে বললাম যে গতিশক্তির জন্য একটা বেগ থাকলে হয়, দুইটা বেগ থাকলে হয়। সো দুইটা বেগ থাকলে হয় কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? সো কাজ শক্তি উপপাদ্যর ব্যাপারটা কি আমি তোমাকে একটু যদি বোঝাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গতিশক্তির পার্থক্য, ঠিক আছে? আমাদের কাজ শক্তি উপপাদ্য হচ্ছে কৃত কাজ আমাদের গতিশক্তির পরিবর্তনের সমান, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, সেটা হবে কাজ শক্তি উপপাদ্য। অর্থাৎ ধরো W ইকুয়াল টু হবে হাফ m ভি স্কোয়ার্ড মাইনাস হাফ m ইউ স্কোয়ার্ড। অর্থাৎ কোনো একটা পয়েন্ট এমন হতে পারে, কোনো একটা বস্তুর আদিবেগ এটা আছে, শেষ বেগ এটা আছে। এখন যদি এমন হয় যে আমাদের শেষ বেগটা আদিবেগের থেকে বেশি, আদিবেগের থেকে যদি শেষ বেগটা বেশি হয় এবং তাদের মধ্যে যদি আমাদের পরিবর্তন চাই, কাজের পরিবর্তন, সেটাকে বলছি আমরা কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? সো খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখেছি যখন আমাদের শেষ বেগটা বড়। আবার অনেক সময় এমন হয় যে আমাদের আদিবেগটা বড়। কখন হয় জানো? যখন তুমি বন্দুক থেকে বুলেট নিক্ষেপ করো, কোনো দেয়ালের ভিতরে ঢুকে যায়, তখন কি হয় আসলে? তখন হাফ এম ইউ স্কোয়ার, ইউটা সবথেকে বেশি, তারপরে দেয়ালের ভিতরে ঢুকে মনে করো সে চলমান কিংবা থেমে গেছে। তো সেক্ষেত্রে কী হয়? ভিটা শূন্য কিংবা ভিটার একটা খুব কম বেগ থাকে। সো সেক্ষেত্রে আমরা কি লিখি? হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, কারণ আমরা জানি সবসময় বড়টা আগে লিখতে হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের ইউ গ্রেটার দ্যান ভি। সো এইটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? অর্থাৎ গতিশক্তির যে পার্থক্য আছে সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। সো এখানে এই জিনিসটা আসলে এখানে দেওয়া রয়েছে, দেখো 25 গ্রাম ভরের একটি বুলেট 500 ms/-1 বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করে 100 ms/- বেগে বের হয়ে গেল। খেয়াল করো, এই একটা বন্দুক ছিল তোমার কাছে, এই বন্দুক থেকে একটা বুলেট বের হয়েছে, এই বুলেটের ভর হচ্ছে m, যেখানে এটা হচ্ছে 25 গ্রাম। সো 25 গ্রাম ভরের একটা বুলেট সে কত বেগ নিয়ে বের হচ্ছে? 500 মিটার/সেকেন্ড, তার মানে এটা তার আদি বেগ, ঠিক আছে? এবার কি করছে? একটা লক্ষ্যবস্তুকে আঘাত করে, তার মানে এটা আছে লক্ষ্যবস্তু, ধরো আঘাত করে সে কত বেগে বের হয়েছে? 100। তো ভি ইকুয়াল টু কত? 100। এখন বেগ কমে গেছে না, তাহলে কি করতে হবে? এটা ইউ, তার মানে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, রাইট? দেওয়ার ফলে কি পরিমাণ শক্তি ব্যয় হলো। সো সূত্র অ্যাপ্লাই করো। দেখো এখন পারবো না ভাই, দেখো তো এখান থেকে এম কমন নেওয়া যায় না, হাফ এম কমন নেওয়া যায় না? এখান থেকে হাফ এম কমন নিলে কী হয়? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা তোমার ক্যালকুলেশন করে তো ভাই বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকলো। এমটা কত? 25 ভাগ 1000, আর কি করবো? 500 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার করার ফলে যা হয় সেটা করবা। যদিও এখন এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের এমনভাবে দিবে যেন ক্যালকুলেশন সহজ হয়। এটা হয়তো বা ক্যালকুলেশন মোটামুটি ইজি, বাট এখন দিলে আরও কোশ্চেনটা হচ্ছে যে মানে ভ্যালুটা আরও পরিবর্তন করে তোমার কাছে দিবে। ওকে, নেক্সট হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে আমাদের ফর্মুলাটা কেমন হয়। এটা একটা শর্টকাট আছে। সো শর্টকাটটা আমি তোমাদের একটু লিখে দিই, এটা প্রমাণও আছে, চাইলে প্রমাণটা তোমরা নিজেরা করতে পারো। সো আমি প্রমাণের দিকে আর যাচ্ছি না, জাস্ট তোমার কাছে এই শর্টকাট টেকনিকটা আমি লিখে দিচ্ছি, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, দেখো খেয়াল করো শর্টকাটটা কেমন। ধরো এই হচ্ছে ভূমি, কোনো একটা বস্তু এখানে আছে, এম ভরের কোনো একটা বস্তু এখানে আছে। বস্তুটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? এখন আমি বলতেছি এই বস্তুটাকে উপর থেকে ফেলে দেওয়ার ফলে আমি বলতেছি ভূমি থেকে এক্স দূরত্বে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। গতিশক্তি বিভব শক্তির কি হবে? n গুণ হবে। এটা আমি বলে দিচ্ছি। কোন একটা বস্তু এই উচ্চতা থেকে ফেলে দিচ্ছি, ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। যদি এটা হয়
এই হাইটটা হচ্ছে পুরোটার হাইট। যদি এটা হয় তাহলে যে সম্পর্কটা সেটা হচ্ছে x ইকুয়াল টু এই পুরো হাইট বাই এখানে n যেটা লিখেছি n প্লাস 1। হাইট মানে পুরোটা হাইট আর x মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা n প্লাস 1। এটা প্রমাণ আছে। কিভাবে প্রমাণ করবো দেখো, এই যে এখানে আছে কি গতিশক্তি, তো এই পয়েন্টে গতিশক্তি কেমন হবে, হাফ m ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g, দেখো এইচ মাইনাস এক্স, রাইট। এই যে গতিশক্তি এটা। আর বিভব শক্তি কত, এন, এখানে হবে কত এম জি এক্স। এখান থেকে তুমি ক্যালকুলেট করবা, যেখানে আদি বেগটা শূন্য থাকবে, আদি বেগটা শূন্য। সো এবার তুমি ক্যালকুলেট করবা, দেখবা যে এই লাইনটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে। এইবার একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই, যে যদি কখনো এরকম একটা কন্ডিশন থাকে যে ইপি ইকুয়াল টু হচ্ছে এন ইকে, সো এটাও তোমাদের করাবো। তার আগে আমি ম্যাথটা করাই আসি। খেয়াল করো, 30 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। খেয়াল করো কোন উচ্চতায়, তার মানে আমাদের এই উচ্চতাটা চাচ্ছে। 30 মিটার উচ্চতা থেকে কোনো একটা বস্তু ফেলে দিয়েছি, বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, তার মানে এই কন্ডিশন বলেছে। তো আমাদের এখন x এর পরিমাণটা চাচ্ছে। হাইট কত, হাইট হচ্ছে 30, n কত 2, n 2, সো উত্তর কত 10। উত্তর 10 কই আছে, এই যে 10, আনসার হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? এটার উত্তর হলো দুইটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20। 10 হচ্ছে যে ভূমি থেকে এইটার উচ্চতা, আর উপর থেকে এই পর্যন্ত উচ্চতা 20। সো অপশন দেখো 20 কোথাও নাই, এই জন্য এখানে জাস্ট একটা অপশন দিয়েছে। দ্যাট যদি এরকম থাকতো 10ও আছে 20ও আছে, সেখানে বলে দিত ভূমি থেকে কিংবা উপর থেকে, এরকম বলে দেওয়া থাকতো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ভাইয়া আরেকটা জিনিস যদি থাকে, যদি আমাদের এই কন্ডিশন না দিয়ে যদি বলে বিভব শক্তি গতিশক্তির n গুণ, আগে বলছিলাম গতিশক্তি বিভব শক্তির n গুণ, এখন বলছি বিভব শক্তি গতিশক্তির n গুণ, অর্থাৎ উল্টা। যদি এমন হয় তাহলে আমাদের ফর্মুলার কোনো চেঞ্জ আসে না, জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসে, h বাই n প্লাস 1। শুধুমাত্র ভাইয়া সামনে আর একটা n গুণ করে দিবা, দ্যাটস ইট, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। জাস্ট কী করবো, সামনে আর একটা n গুণ করে দিবা। এই ম্যাথটাই তোমরা জাস্ট কী করবা, বিভব শক্তি গতিশক্তির n গুণ মানে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হলে কি হয়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আই গেস তোমরা সেটা সবাই পারবা। কী করবা, এক্সটা n গুণ করে দিবা, অর্থাৎ 2 গুণ করে দিলে 20 হবে না, বুঝতে পারছো? ওকে ফাইন। লাস্ট টাইপ সেটা হচ্ছে একক ও মাত্রা। সো একক ও মাত্রা সম্পর্কে মোটামুটি তোমরা সবাই জানো। আমাদের একক ও মাত্রায় টোটাল বইতে অনেকগুলো মাত্রা আছে, টোটাল বইতে অনেকগুলো একক আছে, বাট টোটাল যতগুলো আছে অতগুলো লাগে না। ঢাকা ইউনিভার্সিটির জন্য মাত্র 5-6টা লাগবে, তার ভিতরে এই দুইটা লাগবে, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে শক্তি। কাজের মাত্রা, শক্তির মাত্রা, তারপরে ষষ্ঠ অধ্যায় লাগবে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, সপ্তম অধ্যায় লাগবে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, অষ্টম অধ্যায় লাগে না, নবম অধ্যায় লাগে না, দশম অধ্যায়ও লাগে না। সো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আর এইদিকে চতুর্থ অধ্যায়ে কিছু একক আছে, চতুর্থ অধ্যায়ে একটু পড়বা, যে টর্কের মাত্রা, তারপরে তোমার হচ্ছে যে বলের ভ্রামকের মাত্রা, এরকম কিছু মাত্রা আছে। তো তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত মাত্রাগুলো আছে। কিছু কিছু মাত্রা আছে, এগুলো পাওয়া লাগবে, আর পাওয়া লাগে না ফার্স্ট এবার। আর সেকেন্ড উপরে হালকা কিছু মাত্রা আছে, তোমাদের লিখে দিব, সমস্যা নাই। তো শক্তির মাত্রা কি, ক্ষমতার মাত্রা কি, একটু মুখস্থ রাখো, বের করা যায় যদিও, বাট আমি বলবো যে মুখস্থ রাখা বেটার। সো মোটামুটি আজকের টপিক মেবি শেষ, আর মনে হয় নাই, শেষ, ক্লাসটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অ্যাটলিস্ট তোমার ফ্রেন্ডদের হচ্ছে ইনভাইট করো বা বললো আমার কোর্সের সম্পর্কে, তারা হয়তো বা উপকৃত হবে। সো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।